একটি অন্ধ মেয়ে আইরিন, যার জীবনে দেবদূতের মতো আসে তার ইন্সপেক্টর স্বামী রিক। কিন্তু আইরিন একদিন জানতে পারে তার পারফেক্ট স্বামীর অ্যাফেয়ার চলছে তাদেরই মেয়ের সাবরিনার সাথে। এবং সাবরিনা শুধু তাদের বাড়ির মেয়েরই না, তার একটি অপর পরিচয়ও আছে। আইরিন কিভাবে এই সব কিছু জানতে পারবে আর সবকিছুর বদলা নেবে, তাই নিয়ে এই প্রথমবার একটা দারুণ সাসপেন্স থ্রিলার চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। আর এটা লাস্ট টুইস্টটা তোমরা জাস্ট ইমাজিনও করতে পারছো না। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা বিদেশের পটভূমিতে আইরিন স্মিথকে দেখতে পাই, যে কিনা স্মিথ কোম্পানির মালিক ছিল। এবং আইরিন একজন অন্ধ মেয়ে। সে শপিং করে কোথাও থেকে আসছিল। তখনই রাস্তায় একটি দুষ্টু ছেলে দড়ি দিয়ে আইরিনকে ফেলে দেওয়ার চেষ্টা করে। এবার আইরিন তো হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল। কিন্তু তখনই তাকে একজন অফিসার ধরে নেয়, এবং সেটা আইরিনের স্বামী রেক ওয়েলস্টন ছিল। সে বাচ্চাটির কলার ধরে বলে যে আমার স্ত্রীকে যদি কখনো জ্বালাতন করেছো, তাহলে কিন্তু তোমাকে জেলে পাঠাবো। আর মনে রাখবে, জেলে কিন্তু ললিপপ পাওয়া যায় না। এবার বাচ্চাটি তো ব্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে। এবার আইরিন এবং রিক তো বাড়ি ফিরে আসে, এবং তাদের বাড়িতে আমরা তাদের মেয়ের সাবরিনাকে দেখতে পাই। আইরিন আসতেই সাবরিনা বলে যে ম্যাডাম, আপনি কোথায় চলে গেছিলেন? রিক বলে যে আমি তোমাকে আইরিনের খেয়াল রাখার জন্য রেখেছিলাম। তুমি ওকে একা ছেড়ে দিলে কোন সাহসে? আইরিন বলে যে রিক, ওকে বকো না, ও যথেষ্ট ভালো কাজ করে। রিক বলে যে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? এবার আইরিন ফ্রেশ হতে শাওয়ার নিতে চলে যায়। কিন্তু সে চলে গেলেই রিক সাবরিনাকে জড়িয়ে ধরে বলে যে তোমার শাস্তির জন্য তৈরি হও। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আইরিনের দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে তার স্বামী তাদের মেয়েদের সাথে অ্যাফেয়ার করছিল। অপরদিকে আমরা আইরিনকে দেখতে পাই, যে স্নান করে বাথটব থেকে বেরোচ্ছিল। এবং তখনই তার পা পিছলে যায় এবং সে পড়ে গিয়ে সিঁড়িতে খুব বাজেভাবে মাথা ঠুকে ফেলে। কিন্তু এই অ্যাক্সিডেন্ট তার জীবনের আশীর্বাদ স্বরূপ ছিল, কারণ এই অ্যাক্সিডেন্টের ফলে সে তার দৃষ্টি ফিরে পায়। সে তাড়াতাড়ি তার স্বামীকে খুশির খবরটা দেওয়ার জন্য ছুটে যায়। কিন্তু সে গিয়ে দেখে তার স্বামী সাবরিনার সাথে রোম্যান্স করছে। সাবরিনা রিককে জিজ্ঞাসা করে যে তুমিই বলো, কে বেশি ভালো, আমি না ওই অন্ধ মেয়েটা? রিক বলে যে অবভিয়াসলি তুমি। পয়সার জন্য না হলে আমি কখনোই ওকে বিয়ে করতাম না। এবং আইরিন এই সব কিছু দেখতে পায়। সে বুঝতে পারে যে এতদিন তার চোখের আড়ালে এই সব হচ্ছিল। এবং আইরিন দুয়ে দুয়ে চার করতে পারে। সে বুঝতে পারে যে 1 বছর আগে রিক সাবরিনাকে আইরিনের কেয়ারটেকার হিসেবে এখানে এনেছিল, এবং সেটা অ্যাফেয়ার করার জন্যই। কারণ তখন থেকেই সাবরিনা এবং রিকের পরিচয় ছিল। অতীতের ফ্ল্যাশব্যাকে আমরা আইরিনের প্রথম পক্ষের সন্তান টমিকেও দেখতে পাই। সাবরিনা সেই দিন আইরিন আর রিকের বিয়ের ফটোটা দেওয়ালে টাঙিয়ে দেয়, এবং বলে যে সত্যি আপনারা কি সুন্দর কাপল। কিন্তু সে এসে আইরিনের সামনে রিককে জড়িয়ে ধরে এবং কিস করে, এবং বলে যে আপনি যদি চোখে দেখতে পেতেন তাহলে সামনে একটা দারুণ কাপল দেখতে পেতেন। আইরিন সেখানে রিক এবং নিজের কথা ভাবছিল, কিন্তু সাবরিনা তো নিজেকে এবং রিককে মিন করছিল। মানে তারা এতটাই এভিল ছিল। এবার আইরিন মনে মনে ভাবে যে আমি অন্ধ বলে তোমরা এতদিন আমাকে বোকা বানিয়েছ, আর না। এবং সে একটি কাঁচি নিয়ে বলে যে তোমাদের এবার সব কিছুর ফল ভোগ করতে হবে। সে সাবরিনার রুমে যায় এবং সাবরিনার নাম ধরে ডাক দেয়। বা রিক তো চমকে ওঠে। সাবরিনা বলে যে চিন্তার কিছু নেই, ও তো দেখতে পায় না। আইরিন কাঁচিটা নিয়ে সাবরিনার ওপর মারার মতো ভঙ্গি করে। সাবরিনা তো চেঁচিয়ে ওঠে, যেটা কি করছো, তুমি কি আমাকে মারবে নাকি? আইরিন বলে যে মারবো কেন, আমি তো চাইছি যে তুমি আমাকে এই জামার ট্যাগটা কাটতে একটু সাহায্য করো। আসলে আইরিন দৃষ্টি ফিরে পাওয়ার পরও অন্ধের মতোই অভিনয় করছিল। আর সাবরিনা ট্যাগটা কেটে দেয়। এবার রিক তো চুপটি করে সেখানেই বসেছিল। কিন্তু আইরিন তখনই সেখানে বসতে যায়, ফলে রিক লাফিয়ে নেমে যায়। আইরিন সাবরিনাকে বলে যে কি ব্যাপার, তোমাকে এত নার্ভাস লাগছে কেন? তুমি কি আমার পিছনে কিছু করার চেষ্টা করছো নাকি? এবার রিক ওইদিকে চুপি চুপি প্যান্ট পরে পালানোর চেষ্টা করছিল। তখনই আইরিন বলে যে রিক। সাবরিনা বলে যে রিক, মিস্টার রিক তো এই ঘরে নেই। আইরিন বলে যে হ্যাঁ আমি জানি তো, আমি জাস্ট ওকে কিছু বলার জন্য ডাকছিলাম। এবং তখনই রিক পালাতে গিয়ে তার পায়ের তলায় একটা পিন ফুটে যায়, এবং সে চেঁচিয়ে ওঠে। আইরিন বলে যে সে কি রিক, তুমি এখানে আছো নাকি?
রিক বলে যে না না, আসলে তোমার গলা শুনে আমি এক্ষুনি এখানে এলাম। আইরিন বলে যে ও আচ্ছা, মাটিতে আসলে একটা পিন পড়েছিল, দেখো সাবধানে যেন পায়ে না লেগে যায়। কিন্তু ভাগ্য ভালো, আমরা তো সবসময় বাড়িতে জুতো পরেই থাকি তাই না, আনলেস আমরা ঘুমোচ্ছি। এবার যেহেতু আইরিন এই কথাটা বলে, তাই জন্য রিক স্বীকারও করতে পারে না যে তারই পায়ে পিনটা ফুটেছে। সে বলে যে তুমি তো চোখে দেখতে পাও না, তাই আমার চিন্তা হচ্ছিল তোমার যদি কোথাও লেগে যায়, চলো তোমাকে ঘরে পৌঁছে দিই। আইরিন বলে যে সত্যি, তুমি আর সাবরিনা আমার কত খেয়াল রাখো। রিক বলে যে আমি তো তোমাকে কথা দিয়েছি সব সময় তোমার খেয়াল রাখবো। রিক তো ব্যথাতে কাতরাচ্ছিল, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতেও পারছিল না। আইরিনের মনে পড়ে কিভাবে অতীতে রিক তাকে পছন্দ করত, তাকে বিয়ে করার জন্য আকুল ছিল। রিক তাকে বলেছিল যে আমাকে বিয়ে করো, আমি সারা জীবন তোমার আর তোমার ছেলের দেখভাল করব। কিন্তু সেটার পিছনে যে শুধু ভালোবাসা না, লোভ ছিল, সেটা আইরিন তখন বোঝেনি। সে রিককে জড়িয়ে ধরে বলে যে রিক, এতদিন তুমি আমার জন্য কত কিছু করেছো, আমি সেটা নিশ্চয়ই শোধ করার চেষ্টা করব। এবার আইরিন তো অন্ধের অভিনয় করেই যাচ্ছিল। এবার সে দেখতে পায় যে সাবরিনা বাড়ির মালকিনের মতো বসে জুস খাচ্ছে। সে গিয়ে বলে যে সাবরিনা একটু জল দাও তো। সাবরিনা বিরক্ত মুখে উঠে গিয়ে তার এঁঠো জুসের গ্লাসটা দিয়ে বলে যে জুস খাবে। আইরিন বলে যে না, কফি দাও। সাবরিনা বলে যে বাবা তোমার খুব ডিমান্ড। আইরিন বলে যে কেন বলো তো, কারণ আমি মালকিন আর তুমি চাকর, তোমার কাজই হলো আমার সেবা করা। এবার সাবরিনা তো এই কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং বলে যে ঠিক আছে, তোমাকে আমি কফি দিচ্ছি। এবার সে কফি দিলে আইরিন সেটা টাচ করে বলে যে এটা তো ভীষণ গরম, এতে একটু বরফ দাও। সাবরিনা তাতে বরফ না দিয়ে গরম ফুটন্ত জল ঢেলে দেয় এবং সেই প্লেটটা আইরিনের হাতে ধরিয়ে দেয়। আইরিন বলে যেটা ঠান্ডা তো। সাবরিনা বলে যে হ্যাঁ হ্যাঁ একদম ঠান্ডা। এবং তখনই আইরিন প্লেটটা হাতে নিয়ে মুখ অব্দি নিয়ে যায় এবং হঠাৎ সেটা সাবরিনার গায়ে ফেলে দেয়। আইরিন বলে ওঠে যে সরি সরি, আমি তো চোখে দেখতে পাই না, তাই আমি দেখতে পাইনি, তোমার লাগেনি তো। লাগার তো কথাও না, কারণ কফিটা তো ঠান্ডা ছিল তাই না। ফলে সাবরিনার হাতে ফোসকা পড়ে গেলেও সে মুখ ফুটে কিছু বলতে পারে না, কারণ আসল শয়তানিটা তো সেই করতে চেয়েছিল। সে মনে মনে বলে যে আইরিন আমি তোমাকে ছাড়বো না। এবং সে সঙ্গে সঙ্গে রিকের কাছে যায় এবং বলে যে দেখো আমার হাতে কি হয়েছে, ও এটা ইচ্ছা করে করেছে। রিক বলে যে তুমি বেশি ভাবছো, ও তো অন্ধ, ও ইচ্ছা করে কেনই বা করবে। সাবরিনা বলে যে ও আমাকে চাকরানির মতো ট্রিট করে, আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ওকে কবে ডিভোর্স দেবে বলো। রিক বলে যে ডিভোর্স, ডিভোর্স কেন দেবো, ডিভোর্স দিলে কেবলমাত্র ওর অর্ধেক সম্পত্তি আমি পাবো, না হলে ওর পুরো সম্পত্তি আমি পাবো না। আর তুমি তো বলেছিলে তোমার ওর সামনেই এইসব করতে ভালো লাগে। সাবরিনা তাকে ধাক্কা মেরে চলে যায় এবং মনে মনে বলে যে তুমি কিছু না করলে আমিই করব। এবার আমরা আইরিনকে দেখতে পাই, যে কিনা তার ছেলে টমির সাথে কথা বলছিল। এবার টমি আসলে একটা বোর্ডিং স্কুলে থাকতো। সাবরিনা তাকে দেখতে দেখতে ভাবে যে তোমাকে আমি ইচ্ছা করে কোনো ক্ষতি করব না, কিন্তু অন্ধদের সাথে তো নানা রকম অ্যাক্সিডেন্ট হতেই পারে তাই না। তোমার মুখটা এত সুন্দর দেখতে, দেখি এটা কতদিন সুন্দর থাকে। এবার সাবরিনা পরের দিন আইরিন এবং রিকের যে কাপেল ফটোটা ছিল সেটা খুলে পেরেকটা লুজ করে দেয়, যাতে ফটোটা আইরিনের ওপর পড়ে তার চেহারা নষ্ট হয়ে যায়। এবার প্ল্যান অনুযায়ী আইরিন সাবরিনাকে এনে ফটোর নিচে চেয়ারটাতে বসিয়ে দেয় এবং বলে যে তুমি একটু এখানে বসো, বাড়িতে তো কেউ নেই, আমি নিচ থেকে একটা পার্সেল আনতে যাচ্ছি। সাবরিনা প্ল্যানটা এমন ভাবে সাজিয়েছিল যে যদি আইরিন পরে জবানবন্দি দেয়, তাহলে যাতে সে বলে যে সাবরিনা তো বাড়িতেই ছিল না। তো সাবরিনা যদি বাড়িতে নাই থাকে, তাহলে নিশ্চয়ই এই ঘটনার কোনো দোষ তার ওপর পড়বে না। এবার আইরিন বলে যে হ্যাঁ তুমি যাও, আমি ওয়েট করছি। এবার সাবরিনা এতই চালাক, সে দরজা খোলা এবং বন্ধ করে যাতে মনে হয় বাইরে বেরিয়ে গেল, কিন্তু সে আবারও ফিরে আসে এবং জুতো খুলে রেখে বসে, যাতে তার পায়ের কোনো আওয়াজ আইরিন শুনতে না পায়। সে আইরিনেরই সামনের একটি সোফাতে এসে বসে এবং বলে যে আমি লাইভ দেখতে চাই তোমার সাথে এখনই কি হয়। কিন্তু তখনই হাওয়ায় পিছনের একটি দরজা বন্ধ হয়ে যায়। এবার সাবরিনা সেই দিকে চমকে তাকায় এবং তারপরে সামনে ঘুরে দেখে যে সেখানে আইরিন নেই। এবার সাবরিনা তো সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখে যে আইরিন কোথায় গেল, এবং তখনই আইরিন পিছন থেকে বলে সাবরিনা
এবং সে সাবরিনার মুখে সেই ফটো দিয়েই আঘাত করে এবং সাবরিনা যা ভেবেছিল তাই হয়, কিন্তু সেটা আইরিনের সাথে না, তার নিজের সাথেই হয়। সেই ফটোর আঘাতে তার গাল কেটে যায় এবং তার নিজেরই মুখ বিগড়ে যায়। এবার পরবর্তী দৃশ্যে আমরা হাসপাতালের দৃশ্য দেখতে পাই, যেখানে এই কাটার জন্য সাবরিনার মুখে সেলাই করতে হয়েছিল। সাবরিনা তো নিজেকে আয়নায় দেখে চেঁচিয়ে ওঠে যে আমার মুখটা বিগড়ে গেল। আইরিন বলে যে কি বলছো, তোমাকে নিশ্চয়ই খুব ভয়ঙ্কর দেখতে লাগছে। ভাগ্যিস আমি চোখে দেখতে পাই না, না হলে আমাকে আবার সেটা দেখতে হতো। সাবরিনা বলে ওঠে যে সব তোমার দোষ। এবার তখনই সেখানে রিক আসে। সাবরিনা বলে যে মিস্টার রিক ও সব করেছে, কিন্তু আইরিন সঙ্গে সঙ্গে গিয়ে তার বরকে জড়িয়ে ধরে এবং বলে যে রিক, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে বাড়িতে কোনো চোর ঢুকেছে, আমি বুঝতে পারিনি ওটা সাবরিনা। সাবরিনা বলে যে তুমি এখন ভিকটিম সাজছো, আমি জানি তুমি এটা ইচ্ছা করে করেছো। রিক বলে যে থামো তুমি, আইরিন কি করে ইচ্ছা করে করবে, ও তো অন্ধ। এবার সাবরিনার সন্দেহ হয় যে আইরিন হয়তো অন্ধ নয়, সে হয়তো তার দৃষ্টি ফিরে পেয়েছে। সে বলে যে আইরিন অন্ধ না, ওর দৃষ্টি ফিরে এসেছে, ও দেখতে পায়। রিক বলে যে কি বলছোটা কি আইরিন, এটা কি সত্যি? এবার রিকের অ্যাসিস্ট্যান্ট অফিসারটি বলে যে মিস্টার রিক, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সাবরিনার উপর হামলাটা অ্যাটেম্প টু মার্ডার হিসেবে ধরা হবে। সাবরিনা চেঁচিয়ে ওঠে যে এক্ষুনি ওকে অ্যারেস্ট করো, এটা তো মার্ডারই ছিল। আইরিন বলে যে সাবরিনা, তোমার শুধু মুখটাই না, তোমার মনে হয় মাথাটাও খারাপ হয়ে গেছে। তুমিই তো তখন আমাকে বলেছিলে যে তুমি একটা পার্সেল আনতে বাইরে যাচ্ছ, তো আমি ভেবেছি যে বাড়িতে কেউ নেই। তারপর দরজা খোলার আওয়াজ হলো, কিন্তু তুমি সাড়া দিলে না বা কোনো কথা বললে না। আমি স্বাভাবিকভাবেই ভাবলাম যে কোনো চোর বা অচেনা কোনো ব্যক্তি ঢুকেছে। আমি একজন অন্ধ মানুষ, আমি কি করে বুঝবো বলো যে বাড়িতে কে ঢুকেছে? আর তুমি এরকম চুপচাপই বা কেন বাড়িতে ঢুকবে? আমি তো নিজেকে বাঁচানোর জন্যই এটা করেছি। সাবরিনা বলে যে না, তুমি জানতে ওটা আমি, তুমি আমাকে দেখতে পেয়েছিলে, তুমি ইচ্ছা করে করেছো। আইরিন বলে যে আমি যদি তোমাকে দেখতে পেতাম তাহলে আমি এমন কেন করতাম বলো? সাবরিনা বলে যে কারণ তুমি প্রতিশোধ নিতে চাইছিলে। আইরিন বলে যে প্রতিশোধ? কিন্তু আমি প্রতিশোধ কেন চাইবো? আমার তো তোমার উপর কোনো রাগ নেই। নাকি তুমি আমার পিছনে কিছু করার চেষ্টা করছো? তুমি কি আমার স্বামীর সাথে কিছু করছো নাকি? রিক বলে যে ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, পুরোটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সাবরিনা কিছু না বলে বাড়িতে ঢুকেছে, তাই আইরিন সেলফ ডিফেন্সের জন্য এটা করেছে। কেস এখানেই ক্লোজড। সাবরিনা রিককে বলে যে আমার মুখটা সারা জীবনের মতো নষ্ট হয়ে গেল, এই দাগ কখনো যাবে না, আর তুমি ওকে ছেড়ে দিচ্ছ। রিক ইশারায় তাকে চুপ করতে বলে এবং আস্তে কথা বলতে বলে, এবং তারা আইরিনের সামনেই একে অপরের মাথায় মাথা ঠিক ভালোবাসার প্রকাশ করে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে আইরিন একজন উকিলের কাছে যায় এবং রিকের এই চিটিং এর সমস্ত প্রমাণ দেখায় এবং বলে যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, এমন ভাবে কেস তৈরি করুন যাতে আমার স্বামী আমার সম্পত্তির এক অংশও না পায়। উকিল বলে যে আর আপনাদের বাচ্চার কি হবে? আইরিন বলে বাচ্চা আমার এক্স হাজবেন্ডের সাথে, সুতরাং বাচ্চার ওপর ওর কোনো অধিকার নেই। উকিলটি বলে যে ঠিক আছে, আমি তাহলে কেসটা সেই অনুযায়ী ড্রাফট করছি। আইরিন বলে ঠিক আছে, আজকে আমার ছেলে বোর্ডিং স্কুল থেকে ফিরবে, ওকে আনতে যেতে হবে। এবার অপর দিকে আমরা রিক এবং সাবরিনাকে দেখতে পাই। সাবরিনা বলে যে তোমার কি সত্যিই মনে হয় যে ও অন্ধ? রিক বলে যে হ্যাঁ একদম, ও যদি দেখতে পেতো তাহলে কিন্তু এতদিনে আমাদের সব কিছু জেনে যেত। এবার আইরিন তার ছেলে টমিকে বোর্ডিং স্কুল থেকে নিয়ে আসতে যায় এবং তখন আমরা দেখতে পাই যে আইরিনের হাতে একটা লাল ব্রেসলেট ছিল। সে ওই লাল ব্রেসলেটটা দেখে ভাবে যে টমিকে আমি 1 বছর পরে দেখব। এবার তার 2 বছর আগের কথা মনে পড়ে, তার এক্স হাজবেন্ড মারা যাওয়ার পরের দৃশ্য। সেই সময় টমি তাকে এই ব্রেসলেটটা বানিয়ে দিয়েছিল এবং বলেছিল যে মা, এটা একটা লাকি চার্ম, এটা তুমি সবসময় তোমার সাথে রাখো যাতে বাবার মতো তোমার কোনো কার অ্যাক্সিডেন্ট না হয়। সে তার মাকে বলেছিল যে মা, কেঁদো না, বাবা নেই তো কি হয়েছে, আমি তোমাকে প্রোটেক্ট করব। তার মা তাকে বলে যে আমিও কি তোমাকে একটা লাকি চার্ম বানিয়ে দেব? টমি বলে যে মা, তুমি তো আমাকে একটা লাকি চার্ম দিয়েছই। এবং সে তার চুল সরালে তার ভুরুর কাছে আমরা একটা লাল আঁচিল দেখতে পাই। টমি বলে যে হ্যাঁ, এটাই আমার লাকি চার্ম। এবার আইরিন স্কুলের বাইরে দাঁড়িয়েছিল এবং একে একে বাচ্চারা বেরিয়ে আসে। একজন টিচার এসে বলে যে আপনি কার গার্জিয়ান? আইরিন বলে যে আমি টমির মা, ও কোথায়?
এবার টিচার আঙুল তুলে দূরে একজনকে দেখায় এবং বলে যে ওই তো টমি। এবার বাচ্চাটা এসে বলে যে মা, তুমি এখানে? কিন্তু আইরিন দেখে যে এটা তো তার ছেলে টমি না, এবং তার ১ বছর আগে টমির বোর্ডিং স্কুলে যাওয়ার প্রথম দিনের কথা মনে পড়ে। সেখানে আইরিন সকাল সকাল টমির প্রিয় কারি রান্না করার জন্য উঠে পড়েছিল, কিন্তু তার মনে হয়েছিল যে টমির ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ আসলে সেটা টমি ছিলই না, সেটা ছিল অন্য একটা বাচ্চা। টমিকে তখন হাত বেঁধে মুখ বেঁধে সাবরিনা ধরে রেখেছিল। রিক বলে যে আসলে টমির গলাটা একটু খারাপ, তো তাই গলাটা চেঞ্জ মনে হচ্ছে। আমি ওকে স্কুলে দিয়ে আসছি, তুমি চিন্তা করো না। আইরিন তাকে বলেছিল যে রিক, তুমি সত্যিই টমিকে নিজের ছেলের মতো ভালোবাসো। এটা আমি কিন্তু কখনোই ভাবিনি যে হবে। আমি হয়তো কখনোই আর বিয়ে করতাম না, কারণ আমার হাজবেন্ডের দরকার ছিল না, কিন্তু টমির হয়তো সত্যিই তোমার মতো একটা বাবার দরকার ছিল। রিক বলে যে কোনো চিন্তা নেই, তুমি ভুল লোককে চুজ করোনি। আমি ওকে নিজের ছেলের মতোই ভালোবাসবো। কিন্তু ভালোবাসার নমুনা তখন আইরিন স্বচক্ষে দেখতে পায়নি। এবার তখনই আসল টমি সাবরিনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে মা বলে চেঁচিয়ে ওঠে, কিন্তু রিক তাকে তুলে নেয় এবং তাকে অজ্ঞান করে দেয়, এবং তারা টমিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবার আইরিন এতদিন পর রিয়েলাইজ করতে পারে যে সেই দিন আসলে কি হয়েছিল। এবার সে তাড়াতাড়ি হড়বড় করে সেখান থেকে বেরোয় পুলিশে কল করার জন্য, কিন্তু বেরোতে গিয়েই একটি স্কুটির সাথে তার ধাক্কা লাগে। স্কুটির মহিলাটি বলে ওঠে, যারে অন্ধ নাকি, দেখে চলতে পারো না? আইরিন বলে যে আমার ছেলে নিখোঁজ, আমাকে পুলিশের কাছে নিয়ে যেতে সাহায্য করো। এবার মহিলাটি অর্থাৎ স্যালি বলে যে ও, তুমি তো সত্যিই অন্ধ, ঠিক আছে আমি তোমাকে স্টেশনে নিয়ে যাচ্ছি। আইরিন বলে যে না, স্টেশনে গেলে হবে না, আমার স্বামী নিজেই পুলিশ, তুমি আমাকে পুলিশের হেডকোয়ার্টারে নিয়ে চলো, না হলে কিছু হবে না, আমাকে ওখানে রিপোর্ট করতে হবে যে একজন অন্য অফিসার ক্রাইম করছে। মহিলাটি তাকে তার স্কুটিতে বসিয়ে হেডকোয়ার্টারের সামনে নিয়ে আসে। আইরিন যখন নেমে যাচ্ছিল তখনই স্যালি বলে যে কি হলো, আমাকে টাকা দেবে না? আইরিন বলে যে কিসের টাকা? তখনই স্যালি বলে যে কেন, তুমি আমার স্কুটির সামনে ধাক্কা খেলে তার ড্যামেজের টাকা, প্লাস আমি তোমাকে এত দূর এখান অব্দি এনে দিলাম তার ভাড়া। কোনো কিছুই কিন্তু পৃথিবীতে ফ্রিতে হয় না, হ্যাঁ? এবার আইরিন তার ব্যাগ থেকে টাকা বার করছিল। তখনই স্যালি বলে যে ও, তুমি তো অন্ধ, এবং সে আইরিনের হাত থেকে টাকাটা নিয়ে নেয় এবং বেশি টাকা নিজের কাছে রেখে আইরিনকে কেবলমাত্র একটা নোট ফেরত দেয়, এবং স্যালি মুখে বলে যে এই তো আমি একটা নোট তোমার থেকে নিলাম, বাকি টাকাটা তোমার ব্যাগে রেখে দিচ্ছি। এবার আইরিন তো আসলে সবকিছুই দেখতে পাচ্ছিল। সে বলে যে তোমার লজ্জা করে না? আমি অন্ধ বলে তোমার কি এতটুকু মানবিকতা থাকবে না? স্যালি বলে ওঠে যে তুমি অন্ধ না? সাবরিনা তো তাকে ঠাস করে এক মারতে যায়, কিন্তু স্যালি তাকে বলে যে এইসব ঝামেলা এখানে করে কি লাভ, একটু পরেই তো হেডকোয়ার্টার বন্ধ হয়ে যাবে। ফলে আইরিন তার দিকে আর পাত্তা না দিয়ে তাড়াতাড়ি হেডকোয়ার্টারে ঢুকে যায়, এবং সেখানে গিয়ে সে বিধ্বস্তের মতো চেঁচাতে থাকে যে আমার ছেলে হারিয়ে গেছে, আমার বাচ্চাকে খুঁজে দাও, আমাদের চিফ কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে চলো। এবার তখনই একটি পুলিশ বলে যে এই তো আমাদের চিফ, উনি এসে গেছেন, আপনি ওনার সাথে কথা বলুন। এবং আইরিন পিছন ফিরে দেখে যে পুলিশ অফিসারদের চিফ ইন্সপেক্টর রিক নিজেই। এবার আইরিন তো হতবাক হয়ে যায় যে সে কি করবে। রিক বলে যে আইরিন, কে আমাদের ছেলেকে কিডন্যাপ করেছে, কি হয়েছে? এবার তার হাত ততক্ষণে বন্দুকে চলে গেছিল, কারণ রিক ভয় পেয়ে গেছিল যে আইরিন কি সত্যিটা জেনে গেল, এবং আইরিন তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার আইরিনকে রিক একটা ঘরে বসায়, যার বাইরে আমরা সাবরিনাকে দেখতে পাই। সাবরিনা বলে যে আমি তো তোমাকে বলেইছিলাম যে ও চোখে দেখতে পায়, না হলে ও জানবে কি করে যে ওটা টমি না? রিক বলে যে দাঁড়াও, আগে ওর জ্ঞান তো ফিরুক, তারপর বোঝা যাবে যে ও কি জেনেছে আর জানেনি। সাবরিনা বলে যে জ্ঞান ফিরলে ওকে সত্যি কথা বলবে নাকি? রিক বলে যে ভুলে যেও না, আমি একজন পুলিশ অফিসার, ও সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারবো। সাবরিনা বলে যার যদি সত্যি ওর দৃষ্টি ফিরে আসে, তাহলে আমরা কি করব? রিক তার বন্দুক বার করে বলে যে তাহলে আমি কি করব সেটা আমি জানি। এবার আইরিনের জ্ঞান ফেরে, এবং সামনেই রিক বসেছিল। আইরিন বলতে থাকে যে রিক, তুমি কোথায়, আমি একটা রিপোর্ট করতে চাই, আমাদের বিড়ালটা মিসিং। রিক বলে যে বিড়াল? আইরিন বলে যে হ্যাঁ চু, আমাদের বিড়াল, নিশ্চয়ই ওই বাচ্চাটা যে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, ওই আমাদের বিড়ালকে কিছু একটা করেছে। রিক বলে যে কিন্তু তুমি তো একটু আগে বলছিলে যে তোমার বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে।
আইরিন বলে যে চুমকে আমরা বড় করেছি, ও তো আমাদের বাচ্চার মতোই, তাই না? ওকে বাঁচাও। রিক বলে যে এত দূর তুমি পুলিশ হেডকোয়ার্টারে এলে বিড়ালের ব্যাপারে রিপোর্ট করতে? আইরিন বলে যে যদি আমি এই ব্যাপারটা চিফকে না রিপোর্ট করি তাহলে কি অন্য কোনো পুলিশ আমাকে বিড়াল খুঁজতে সাহায্য করতো বলো? দরকার হলে আমি মেয়রকে বলবো, দরকার হলে আমি প্রেসিডেন্টকে বলবো, আমি আমার চুকে ফেরত চাই। এবার রিক তখনই একটা মেকানিক্যাল পেন্সিল নিয়ে আইরিনের দিকে এগিয়ে যায় এবং সোজা তার চোখ লক্ষ্য করে মারে। অন্ধ না হলে অবভিয়াসলি তার চোখ কাঁপবে, সে পিছিয়ে যাবে, কিন্তু আইরিন কোনো রকম রিয়াক্ট করে না। সে বলে যে রিক, দেরি করছো কেন, তাড়াতাড়ি চলো। এবং তার চোখের মনির সামনেই পেন্সিলটা ছিল। রিক পেন্সিলের শীষটা টিপতে টিপতে বাড়াতে থাকে। সে বলে যে দাঁড়াও, পেন্সিলের শীষটা ভরে নি, তারপর আমি রিপোর্ট নিচ্ছি। সে আইরিনের মনের দিকে শীষটা বাড়াতে থাকে, কিন্তু আইরিন তাও কোনো রিয়াক্ট করে না। এবার রিক শিওর হয়ে যায় যে আইরিন অন্ধ, তার দৃষ্টি এখনো ফিরে আসেনি, এবং রিক সেখান থেকে বেরিয়ে যায়। রিক বেরিয়ে যেতেই আইরিন বমি করে ফেলে, কারণ এতক্ষণ টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি এবং এইরকম অ্যাক্টিং করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছিল। সে মনে মনে ভাবে যে আমি আমার টমিকে ফিরিয়ে আনবই, আর এই বাচ্চাটাকে সেটাও আমি খুঁজে বার করব। এবার রিক বাইরে গিয়ে সাবরিনাকে বলে যে না, ও তো অন্ধই মনে হচ্ছে। অন্য একজন অফিসারকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, ও কার সাথে এসেছিল? এবং রিক এবং সাবরিনা সিসিটিভি ফুটেজে দেখে যে আইরিন স্কুটিতে করে একটা মহিলার সাথে এসেছিল, এবং মহিলার সাথে তার কিছু ঝগড়া ঝামেলাও হয়। এবং তখনই রিক বলে যে এই মহিলাটাকে এক্ষুনি খুঁজে বার করো। এবার সাবরিনা স্যালির কাছে গিয়ে আইরিনের ফটো দেখায় এবং বলে যে এই মহিলাটাকে কি তুমি চেনো? স্যালি বলে যে রোজ কত লোকের সাথে দেখা হয়, তাকে আমি সবাইকে মনে রাখবো নাকি? কিন্তু সাবরিনা স্যালিকে এক বান্ডিল টাকা দিতেই সে উত্তর দিতে রাজি হয়ে যায়। সাবরিনা তাকে জিজ্ঞাসা করে যে এই মহিলাটা কি চোখে দেখতে পায়? এবার পরবর্তী দৃশ্যে আমরা আইরিনকে তার বাড়িতে দেখতে পাই। রিক চুকে খুঁজে এনে দিয়ে বলে যে এর জন্য আমার কাছে এলেই তো হতো, পুলিশ স্টেশনে যাবার কি দরকার ছিল? আইরিন বলে যে তুমি কবে চিফ হলে, আমাকে তো বলনি। আমি খুব গর্বিত যে আমার স্বামী এত ভালো। এবার রিক বলে যে আইরিন, তোমার চোখ দুটো এত সুন্দর, মাঝে মাঝে না আমার সত্যি সন্দেহ হয় যে তুমি অন্ধ তো। আইরিন বলে যে অন্ধ না হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। এবার তখনই সেখানে স্যালি আসে। সে আইরিনকে দেখেই বলে যে তুমি তুমি এখানে? রিক বলে যে তুমি আমার স্ত্রীকে চেনো? স্যালি বলে হ্যাঁ তো, আমি তো ওনাকে সেই দিন হেডকোয়ার্টারে নিয়ে গেলাম। রিক বলে যে তাই না, আমি তোমাকে এখানে ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছি, তুমি আমার স্ত্রীর এত সাহায্য করলে। স্যালি বলে যে বাহ, আপনি আপনার স্ত্রীর থেকে অনেক ভালো। রিক বলে যে কেন, আমার ওয়াইফ এমন কি করেছে? যতই হোক আমার ওয়াইফ অন্ধ, তুমি কিন্তু কিছু মনে করো না। স্যালি বলে যে আমার তো মনে হয় না যে ও অন্ধ। রিক তখনই বলে ওঠে যে কি, কেন মনে হয় না? স্যালি বলে যে বাবা, বেশিরভাগ অন্ধ লোকই না খুব দয়ালু হয়, খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু ও তো একদমই না। আমি ওকে সাহায্য করলাম, ও তো আমাকে টাকা দিতেই চাইলো না, এমনকি আমাকে তো মারতেও এসেছিল, ও তো অন্ধই হওয়া উচিত। রিক বলে যে আমার স্ত্রীকে কোনো অপমান করার চেষ্টা করবে না। এবার সে শিওর হয়ে যায় যে তাহলে আইরিন অন্ধ না, এবং সে স্যালিকে টাকা দিয়ে বিদায় করে। স্যালি তখনই তাকে একটি কার্ড দিয়ে বলে যে যে কোনো কাজের জন্য, ডেলিভারির কোনো দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন। এবার স্যালি চলে গেলে রিক বলে যে আইরিন, ওর কথায় কিছু মনে করো না। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আইরিন স্যালির সাথে দেখা করতে যায়। আইরিন বলে যে তুমি আমাকে সাহায্য করলে কেন, সত্যিটা বললে না কেন? স্যালি বলে যে তোমার হয়তো মনে হয় তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি মানুষ চিনি, যত তাড়াতাড়ি পারো ওর থেকে পালাও। আইরিন বলে যে আমি পালাতে পারবো না, ওরা আমার বাচ্চাকে ধরে রেখেছে, যতদিন না আমি আমার ছেলেকে পাচ্ছি এই খেলাটা আমাকে খেলে যেতেই হবে। স্যালি বলে যে কিন্তু তোমার স্বামী চিফ ইন্সপেক্টর, ও যদি জানতে পারে তুমি অন্ধ না, ও তো তোমাকে মেরে ফেলবে। আইরিন বলে যে একজন মায়ের ভালোবাসাকে, তার ক্ষমতাকে তুমি কম ভেবো না। যাই হোক, আজকের জন্য থ্যাংক ইউ। স্যালি তখনই বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমার প্রতিপক্ষ খুব শক্তিশালী, তোমার কিছু হেল্প লাগবে। আইরিন বলে যে কত টাকা চাই তোমার বলো। স্যালি বলে যে আমার কোনো টাকা চাই না। আইরিন বলে যে তাহলে তোমার কি চাই? স্যালি বলে যে আমার স্বামীকে পৃথিবী থেকে গায়েব করতে চাই। এবার আমরা দেখতে পাই স্যালির কাহিনী।
আমরা দেখতে পাই যে স্যালি সারাদিন কাজ করে বাড়ি ফিরে তার মেয়ে জোকে ডাকে যে জো, আমি এসে গেছি, তুমি কোথায়? কিন্তু তখনই তার মদ্যপ স্বামী জ্যাক সেখানে আসে এবং একটি মদের বোতল মাটিতে ফাটিয়ে বলে যে বাবা, এতক্ষণ লেগে গেল তোমার আসতে? স্যালি সাথে সাথে তার অর্জিত সমস্ত টাকা জ্যাককে দিয়ে দিতে বাধ্য হয় এবং জ্যাক সেটা নিয়ে মদ খেতে চলে যায়। স্যালি ঘরে গিয়ে দেখে যে তার ছোট্ট মেয়ে জয়ী রান্না করেছে। স্যালি বলে যে তোমাকে রান্না করতে কে বলেছে? এবার আমরা দেখতে পাই যে জয়ী আসলে কথা বলতে পারে না, সে বোবা। জয়ী বলে যে তুমি সারাদিন বাড়ির বাইরে কত কাজ করো, কত খাটনি করো, আমি চাই যাতে তুমি বাড়িতে এসে ভালো করে অন্তত কিছু একটা খেতে তো পারো। এবার মা আর মেয়ে দুজনে বসে খাচ্ছিল। স্যালি বলে যে জয়ী, আমি তোমার ডিফ অ্যান্ড মিউট স্কুলে ভর্তি করা টাকা জমিয়েছি। কিন্তু জয়ী বলে যে বাদ দাও, আমি যাব না। স্যালি বলে যে কেন? আমি জানি তুমি টাকার জন্য চিন্তা করছো, তাই না? কিন্তু আমি অনেক দিন ধরে তোমার জন্য টাকা জমিয়েছি। এবার তখনই পিছন থেকে জ্যাক আসে এবং বলে যে আমি জানতাম তুমি সব টাকা আমাকে দিচ্ছ না, এবং সে স্যালিকে মারতে শুরু করে। জয়ী তার বাবার পায়ে ধরে যে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও। জ্যাক তাকেও ধাক্কা মেরে সরিয়ে দেয়। জ্যাক বলে যে কোথায় টাকাটা রেখেছো আমাকে বলো। স্যালি বলে যে ওটা জয়ের স্কুলের জন্য রাখা। জ্যাক বলে যে বোবার আবার স্কুল, এবং সে বেল্ট দিয়ে স্যালিকে মারতে যায়। তখনই জয়ী তার মায়ের ব্যাগ থেকে কার্ড বার করে দিয়ে তার বাবাকে বলে যে এটা নাও, মাকে মেরো না। স্যালি কাঁদতে থাকে। জ্যাক বলে যে তুমি আমাকে একটা ছেলে দিতে পারোনি, একটা মেয়ে দিয়েছো, তাও আবার বোবা কালা, টাকা তো তোমাকে দিতেই হবে। স্যালি বলে যে তোমার মতো পুরুষ কোনো বাচ্চাই ডিজার্ভ করে না। জ্যাক এই শুনে আরো রেগে যায় এবং তাদের দুজনকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চলে গেলে স্যালি বলে যে জয়, তুমি ঠিক আছো তো? জয় বলে যে হ্যাঁ মা। স্যালি বলে যে তোমার গায়ে এত দাগ, তুমি কি করে ঠিক আছো? জয় বলে যে মা, দাগগুলো দেখো, কি কালারফুল, পুরো রেনবোর মতো, তাই না? সে তার মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে যে মা, এই রেনবোই আমাদের গুডলাক আনবে, দেখো। আমি স্কুলে যেতে চাই না, আমি তোমার মতো কাজ করব, এটাই আমার ভাগ্য। স্যালি বলে যে আমি পড়াশোনা বেশি দূর শিখিনি, তাই তোমাকে বেশি কিছু শেখাতে পারবো না, কিন্তু একটা কথা সবসময় জানবে, তোমার ভাগ্য তোমাকে নিজে গড়ে নিতে হবে। এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি এবং আইরিন এবং তার স্বামী রিককে দেখতে পাই। তারা তাদের নকল ছেলে টমির সাথে ব্রেকফাস্ট করছিল। এবার রিক বলে যে আমি টমিকে স্কুলে ছেড়ে দিয়ে আসছি। আইরিন বলে যে তোমরা সাবধানে যেও। এবার যাওয়ার সময় রিক সাবরিনাকে বলে যে যদিও ওর দৃষ্টি ফিরে আসেনি, তাহলেও ওকে বাড়ির বাইরে কোথাও যেতে দেবে না, ওকে চোখে চোখে রাখবে। এবার আইরিন বাথরুমে যায়, কিন্তু সাবরিনা বাথরুমের বাইরেও পাহারা দিচ্ছিল। এবার আইরিন বাথরুমের দরজা বন্ধ করে এবং টমি, সাবরিনা এবং রিকের টুথব্রাশ তিনটে নেয়। সেটা একটা প্যাকেটে ভরে দড়ি দিয়ে বাথরুমের জানলা দিয়ে নিচে নামিয়ে দেয়, এবং নিচে ছিল স্যালি। সে সেই তিনটে ব্রাশ নিয়ে নেয় এবং অপর তিনটে ব্রাশ সেখানে দিয়ে দেয়। সেই তিনটে ব্রাশ তাড়াতাড়ি বাথরুমে আবার সাজিয়ে দেয় আইরিন। ওদিকে সাবরিনা ভাবে যে এতক্ষণ আইরিন কি করছে, এবং সে তো দরজা ধাক্কাতে শুরু করে দিয়েছিল। এবার আইরিন তার কাজ শেষ করে বাথরুম থেকে বেরোয়। সাবরিনা বলে যে এতক্ষণ লাগে নাকি, এত স্লো তুমি? আইরিন বলে যে আমি সব সময়ই স্লো, কখনো অন্ধ হয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এবার আমরা বিকালের দৃশ্য দেখতে পাই। আইরিন তো প্রতিদিনের মতো পার্কে হাঁটতে বেরিয়েছিল এবং সাবরিনাও কথা মতো তার সাথে ছিল। কিন্তু তখনই হঠাৎ করে কিছু লোকের ভিড় সেখান দিয়ে পাস করে। লোকজনগুলি কোনো একটি সেলিব্রিটিকে দেখেছে এরকম বলে চেঁচাচ্ছিল, এবং সেই ভিড়ের ফায়দা নিয়ে আইরিন সেখান থেকে সরে যায় এবং আইরিন সেই সুযোগে স্যালির সাথে দেখা করে। এবং স্যালি ওই ব্রাশ থেকে টমি, সাবরিনা এবং রিকের ডিএনএ রিপোর্ট এনেছিল। টমি অর্থাৎ নকল টমি। স্যালি বলে যে এই টমি সেজে যে ছেলেটা আছে সেটা সাবরিনা আর রিকেরই সন্তান, অর্থাৎ তাদের সম্পর্ক বহু পুরনো। আইরিন বলে যে আচ্ছা, তাই জন্যই ওরা টমির সাথে আমাকে বেশি দেখা করতে দিত না, যাতে আমি বুঝতে না পারি যে এটা নকল। কিন্তু তাহলে আমার আসল ছেলেটা কোথায়, আর রিক এইসব কিভাবে করলো? স্যালি বলে যে তোমার পয়সা ব্যবহার করে ছোট্ট একটা পুলিশ অফিসার থেকে ও আজ চিফ ইন্সপেক্টর হয়েছে, পুরো শহরের অলিখিত রাজাও। আইরিন বলে যে তার মানে অনেকদিন আগে থেকেই ও এই খেলাটা শুরু করেছিল। এবার আমরা 2 বছর আগের দৃশ্য দেখতে পাই।
যেদিন আইরিনের স্বামীর কার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল। এবার সেই দিনই রিক আইরিন এবং টমিকে দেখতে পায় এবং সে জানতে পেরেছিল যে স্বামী মারা যাওয়ার পর এই বিশাল সম্পত্তির মালকিন একমাত্র আইরিন। এবার তখন থেকেই আইরিনের চোখে সমস্যা ছিল, কিন্তু সে পুরোপুরি তখনও অন্ধ হয়ে যায়নি। এবার আইরিন বুঝতে পারে যে রিক ওই দিন থেকেই প্ল্যানিং শুরু করেছিল। তারপর সে নিজেই শুধু না, সে তার স্ত্রী সাবরিনা এবং ছেলেকেও নিয়ে আসে আইরিনেরই বাড়িতে এবং তারা আইরিনেরই বাড়িতে সংসার পেতে বসে। আইরিনের টাকায় এতদিন ফুর্তি করে, আইরিনের আসল ছেলেকেই তারা গায়েব করে দিয়েছে। স্যালি বলে যে কিন্তু এবার আমরা কি করব। আইরিন বলে যে ওদেরকে বাইরে থেকে যদি ভাঙতে না পারি, ওদেরকে ভিতর থেকে ভাঙতে হবে। এই বলে সে আবারও তার অন্ধের চশমা পরে নেয়। এবার আমরা সাবরিনাকে দেখতে পাই, যে কিনা তাদের বাড়ির ইয়ার্ডে বসে ড্রিঙ্ক করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তখনই আইরিন বেরোয় এবং সাবরিনার ঘুমের সুযোগ নিয়ে সে একটা পেপার স্যালিকে দেয় এবং বলে যে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পেপার, এটার উপর আমার ছেলের প্রাণ নির্ভর করছে, এটা সাকসেসফুলি ডেলিভার করে দেবে। এই বলে আইরিন ভিতরে চলে যায়, কিন্তু তখনই সাবরিনা ইভিল স্মাইল দেয়। আমরা দেখতে পাই যে সাবরিনা আসলে জেগেই ছিল, সে ঘুমের অ্যাক্টিং করছিল। এবার রিককে সে সবটা জানিয়ে দেয়। রিক স্যালির সামনে গিয়ে বলে যে এক্ষুনি আমাকে ওই পেপারটা দাও। স্যালি বলে যে না না, এটা আমাকে ডেলিভারি দিতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। রিক বলে যে ও তোমাকে যত টাকা দিয়েছে তার 10 গুণ টাকা আমি দেব। এবং তখনই স্যালি রাজি হয়ে যায় এবং ফাইলটা রিককে দিয়ে দেয়। এবার রিক বাড়ি এসে ফাইল খোলে এবং দেখে যেটা উকিলের কাছে পাঠানোর জন্য একটা ডকুমেন্টস ছিল। এখানে টমির অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কথা বলা হয়েছিল। সেখানে লেখা ছিল যে টমির বাবা মারা যাওয়ার আগে টমির নামে 80 মিলিয়ন টাকা রেখে গেছিল। সাবরিনা বলে যে বাবারে, 80 মিলিয়ন! এই টাকাটা আমরা হাতিয়ে নিতে পারি না? অন্যদিকে আমরা আইরিনকে দেখতে পাই যে স্যালিকে কল করে বলে যে স্যালি, ওরা ফাঁদে পা দিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই ফাইলের পুরো ঘটনাটা আইরিনেরই সাজানো ঘটনা ছিল। এবার ওই ফাইলে লয়ারের নাম্বার হিসেবে স্যালির নাম্বার দেওয়া ছিল। সুতরাং রিক যখন ওই নাম্বারে কল করে তখন স্যালি কল ধরে এবং বলে যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। রিক বলে যে আমি আমার ছেলে টমির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই, তাই আমি জানতে চাইছি যে এই অথরাইজেশন লেটারটা আনলেই কি হবে। বলে যে হ্যাঁ, ওই পেপারটা লাগবে, আর যেহেতু টমির অ্যাকাউন্ট তাই জন্য টমির টিপ সই লাগবে। এবার রিক আর সাবরিনা এবার বেরিয়ে পড়ে টমিকে যেখানে তারা রেখেছিল সেখানে যাওয়ার উদ্দেশ্যে, এবং আইরিন ও স্যালি তাদের ফলো করে। এবং এটাই আইরিনের প্ল্যান ছিল, কারণ টমিকে কোথায় তারা রেখেছে এটা খুঁজে বার করা সহজ হতো না আনলেস তারা নিজেরাই সেখানে যাচ্ছে। তাই জন্য আইরিন এমনভাবে প্ল্যানটা সাজায় যাতে সাবরিনা আর রিক নিজেরাই যে টমির কাছে যায়। এবার তারা দেখে যে সাবরিনা আর রিক টমিকে একটা মহিলার কাছে বন্দি করে রেখেছিল। এবার সাবরিনা আর রিক টমির টিপ সই নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর স্যালি এবং আইরিন সেখানে আসে। এবার মহিলাকে গেটের সামনে থেকে সরানোর জন্য স্যালি তার গাড়িটা সোজা মহিলার দিকে চালিয়ে দেয়। ফলে মহিলাটির হাতের ফ্রাইড চিকেন পড়ে যায় এবং স্যালির সাথে মহিলার ঝামেলা লেগে যায়। ইচ্ছা করে স্যালি ঝগড়া করতে থাকে। ততক্ষণে আইরিন পিছন দিক দিয়ে চুপি চুপি বাড়ির ভেতরে ঢোকে এবং টমিকে খুঁজতে থাকে। সে দেখে তার ছেলে কুকুরের বাটি থেকে খাবার চুরি করে খাচ্ছে। আইরিন টমির কাছে এগোতেই টমি বলে ওঠে যে আমাকে ক্ষমা করো, আমি আর খাবো না, খাবো না, আমাকে মেরো না। আইরিন বলে যে টমি, আমি তোমাকে মারবো না, আমি তোমার মা, আমি এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। টমি বলে যে মা? কোন মা? যে আমাকে পেট ভরে খেতে দিত? মানে এতদিন এইভাবে থেকে টমির এতটাই ট্রমা হয়ে গেছিল যে সে নিজের মাকেই চিনতে পারছিল না। আইরিন টমিকে জড়িয়ে ধরে বলে যে টমি, তোমার চিন্তা নেই, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু টমি তখনই অজ্ঞান হয়ে যায়। আইরিন টমিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এবার তারপরই ওই পাহারাদার মহিলা ফিরে এসে দেখে যে টমি সেখানে নেই। এবার আইরিন ততক্ষণে স্যালির কাছে টমিকে দিয়ে বলে যে তুমি ওকে হাসপাতালে নিয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। স্যালি বলে যে তুমি কোথায় যাবে? আইরিন বলে যে যদি ওই মহিলা দেখে যে টমি মিসিং তাহলে নিশ্চয়ই ও রিককে খবর দেবে, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। এবং আইরিন মহিলার কাছে ফিরে যায়। মহিলাটি বলে যে কে তুমি? আইরিন বলে যে তুমি আমাকে চেনো না, মিস্টার রিককে তো চেনো তাই না? মহিলাটা বলে যে হ্যাঁ হ্যাঁ, উনিই তো আমাকে কাজে লাগিয়েছিলেন।
আইরিন বলে যে উনি এখন ঠিক করেছেন টমিকে এখান থেকে নিয়ে যাবেন। কোথায় টমি? বার করো। মহিলাটা তখন বলে যে টমিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আইরিন তখন চেঁচিয়ে উঠে বলে যে কি, টমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এবং সেই মহিলাটিকে এক থাপ্পড় মারে। সে বলে যে তোমার একটাই কাজ ছিল ওকে খেয়াল রাখার। সে মহিলাকে আর এক থাপ্পড় মেরে বলে যে তুমি ওকে কুকুরের খাবার খাওয়াচ্ছিলে। আইরিন একটা লাঠি তুলে নেয় এবং বলে যে মিস্টার রিক যদি জানতে পারে যে টমি মিসিং, তাহলে কিন্তু মিস্টার রিক তোমাকে মেরেই ফেলবে। মহিলাটি বলে যে না না, আমি মরতে চাই না। তুমি প্লিজ ওনাকে বলো না যে টমি মিসিং। এই টাকাটা নাও, তুমি আমার নামে কিছু বলো না। আইরিন টাকাটা নিয়ে বলে যে ঠিক আছে, আমি টাকাটা নিচ্ছি, কিন্তু মনে রাখবে ওনাকে কিন্তু বলবে যে টমি এখনো এখানেই আছে, না হলে তোমার বিপদ হবে। ফলে রিক তো এশিওর থাকে যে টমি ওখানেই আছে, কিন্তু টমির নামের সিন্দুক খুললে সে দেখে যে সেটা তো ফাঁকা, সেখানে কোনো টাকা নেই। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে টমিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এতদিন এইভাবে পশুর মতো বন্দি থেকে টমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল এবং ভীষণ অ্যাগ্রেসিভও হয়ে পড়েছিল। আইরিন টমির জন্য তার ফেভারিট কারি রান্না করে এনেছিল, কিন্তু টমি সেটাও ফেলে দেয় এবং আইরিনের হাতে কামড়ে দেয়। নার্স এসে সঙ্গে সঙ্গে টমিকে সেখান থেকে ছাড়ায়। এবার আইরিন তো কান্নায় ভেঙে পড়ে যে তার বাচ্চা যে কিনা তাকে এতটাই ভালোবাসতো তার এখন এমন অবস্থা। এবার স্যালি এসে তাকে বলে যে রিক কিন্তু সিন্দুক খুলে দেখতে পেয়েছে ভিতরে কোনো টাকা নেই। ও কিন্তু এবার বুঝে যাবে যে এটা আমাদের একটা চাল ছিল। তুমি তো তোমার ছেলেকে পেয়েই গেছো, এবার তোমার ছেলেকে নিয়ে পালাও। আইরিন বলে যে পালাবো? তুমি দেখেছো ওরা আমার ছেলের কি অবস্থা করেছে? আমি এই সব কিছুর বদলা নেব। টমিকে যা কষ্ট পেতে হয়েছে তার দ্বিগুণ আমি ওদের ফিরিয়ে দেব। স্যালি বলে যে কিন্তু ওরা অনেক পাওয়ারফুল, ওরা তোমাকে মেরে ফেলতে পারে, একটু লজিক্যালি ভাবো। আইরিন বলে যে আমি স্ত্রী হিসেবে লজিক্যালি ভাবতে পারি, কিন্তু মা হিসেবে না। এবার অপর দিকে আমরা রিককে দেখতে পাই। সে সাবরিনার উপর চেঁচাচ্ছিল যে আইরিন কোথায়, তোমাকে তো বলেছিলাম ওর উপর নজর রাখতে। সাবরিনা বলে যে আমি কি করে জানবো, আমি তো তোমার সাথেই এক্ষুনি বেরিয়েছিলাম। রিক বলে যে ওর এত সাহস আমাকে বোকা বানালো, এবং সে তার বন্দুক নিয়ে বাড়ি থেকে বেরোতে যায়। কিন্তু তখনই সেখানে আইরিন আসে এবং সে এসেই রিককে ঠাস করে এক চড় মারে। রিক সঙ্গে সঙ্গে তার মাথায় বন্দুক ধরে। আইরিন বলে ওঠে যে তোমার এত সাহস হলো কি করে সেফটা খোলার? রিক চেঁচিয়ে ওঠে যে ওতে কিছু নেই, ওটা ফাঁকা। আইরিন বলে যে কি করেই বা থাকবে। রিক বলে যে মানে, আইরিন বলে যে মানে এটা তোমার একটা পরীক্ষা ছিল যে তুমি আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমার পিছনে আমার টাকা চুরি করবে কিনা, আর তুমি সেই পরীক্ষায় ফেল করেছো। এখন আমি তোমাকে টমির টাকা পয়সা নিয়ে কি করে বিশ্বাস করব বলো? রিক বলে যে তাহলে সত্যি ৮০ মিলিয়ন টাকা আছে? আইরিন বলে যে সেটা জানার কোনো অধিকার তোমার নেই, এবং সে রাগ মাগ করে সেখান থেকে চলে যায়। আইরিন ভীষণ বুদ্ধিমত্তার সাথে ব্যাপারটা হ্যান্ডেল করেছিল। এবার রিক তো টাকার লোভে সঙ্গে সঙ্গে আইরিনকে মানাতে চলে আসে এবং সে বলে যে সোনা, আমার উপর রাগ করো না, আমি তো তোমার সাহায্য করারই চেষ্টা করছিলাম যাতে তোমাকে টমির এইসব নিয়ে বেশি ভাবতে না হয়। আইরিন বলে যে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? রিক তখনই আইরিনকে কিছু পেপার দেয় এবং বলে যে এই নাও, আমার সমস্ত অ্যাসেট আমি তোমার নামে করে দিয়েছি, এবার তো আমাকে বিশ্বাস করবে নাকি? আইরিন তার হাত ধরে বলে যে ঠিক আছে, এবার আমি তোমাকে বিশ্বাস করছি। রিক বলে যে এই যে এখানে একটা সাইন করো, তাহলেই হয়ে যাবে, এবং সে সেই পেপারে আইরিনের একটা সিগনেচার নিয়ে নেয়। আইরিন বলে যে এবার আমি তোমাকে বলি যে ৮০ মিলিয়ন টাকা কোথায় আছে? রিক বলে যে না না, তার কোনো দরকার নেই, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, ওটা তো তোমারই টাকা। এবার আমরা সাবরিনা এবং রিককে দেখতে পাই। সাবরিনা বলে যে তুমি তোমার সব সম্পত্তি ওর নামে করে দিলে। রিক বলে ওঠে যে বোকা, ওটা কোনো প্রপার্টি ট্রান্সফারের কাগজ ছিল না, ওটা ছিল একটা ইন্স্যুরেন্স পেপার। আইরিন সত্যিই বোকা। সব ইন্স্যুরেন্স পেপারে ছিল যে আইরিন যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সেইটার ক্ষতিপূরণ হিসেবে রিক ৮০ মিলিয়ন টাকা পাবে। এবার আমরা স্যালি এবং আইরিনকে দেখতে পাই। তারা সামনাসামনি দেখা করতো না। আইরিন তাদের বাড়ির গার্ডেনে বসে থাকতো এবং পাঁচিলের এপারে স্যালি থাকতো, এবং তারা সেইভাবে কমিউনিকেট করতো যাতে কেউ কিছু বুঝতে না পারে। স্যালি তাকে বলে যে কিন্তু তুমি ওই পেপারে সাইন করলে কেন, এবার তো ও তোমাকে ইন্স্যুরেন্সের জন্য মারবে। আইরিন বলে যে চিন্তা করো না, ওটা কিন্তু একটা টু ওয়ে কন্ট্রাক্ট,
অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ একজন মারা গেলে অপরজন টাকাটা পাবে। স্যালি বলে যে সেটা তো বুঝলাম, কিন্তু রিক এমনটা কেন করলো? আইরিন বলে যে রিক টু ওয়ে কন্ট্রাক্ট বানিয়েছে যাতে ওকে কেউ সন্দেহ না করে। অর্থাৎ রিক তো জানতোই যে আইরিনই মারা যাবে, কিন্তু যদি এইরকমই হয় ইন্স্যুরেন্স পেপার বানানোর পরই আইরিন অ্যাক্সিডেন্টে মারা গেল, তাহলে তো পুরো সন্দেহটা রিকের ওপর আসবে। তাই জন্য রিক একটা টু ওয়ে ইন্স্যুরেন্স বানিয়েছিল যে কেউ একজন মারা গেলে অপরজন টাকাটা পাবে, যাতে লোকে সন্দেহ না করে রিকের ওপর। আইরিন বলে যে কিন্তু আগে কে মরবে সেটা কিন্তু কেউ জানে না। এবার আইরিন স্যালিকে একটা কেক দেয় এবং বলে যে আজ তো তোমার মেয়ের জন্মদিন, তাই না? এটা তোমাদের জন্য। স্যালি বলে যে থ্যাংক ইউ, এটা ওর প্রথম কেক হবে। এবার আমরা দেখতে পাই স্যালি কেক নিয়ে বাড়ি ফিরতেই জ্যাক তাকে দেখতে পায় এবং বলে যে এটা কি, কোনো গিফট? রোজ তুমি রাত করে বাড়ি ফিরছো, লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, কি করছো তুমি? আমার পিছনে কোনো অ্যাফেয়ার করছো? স্যালি বলে যে কি বলছো তুমি, এটা জয়ের জন্য, আজ ওর জন্মদিন। কিন্তু জ্যাক তাকে ঠাস করে চড় মেরে বলে যে তুমি আমাকে চিট করছো, তাই না? স্যালি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে যে বাজে কথা বলবে না একদম। জ্যাক বলে যে তোর এত সাহস, আমাকে ধাক্কা মারলি, এত সাহস! এবং সে উঠে স্যালিকে মারতে যায়, কিন্তু তখনই তাকে পিছন থেকে মারে তার মেয়ে জয়ী। জয়ী বলে যে আমার মাকে মারবে না, মা তুমি পালাও। জ্যাক জয়ীকে ধরে বলে "তোর কি মরার ইচ্ছা হয়েছে নাকি?" স্যালি এসে জয়ীকে বাঁচাতে গেলে জ্যাক তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং বলে এই যে পালাবে, তুমি পালাবে, পালাও, তোমার মেয়ে তো আমার কাছে রয়েছে না, ওকে আমি মেরে ফেলবো। এবং সে দুজনকেই মারতে থাকে। এবার জয়ের জন্মদিনের কেকও ততক্ষণে পড়ে ভেঙে যায়। এবার জ্যাক তো তাদের মেরে সেখান থেকে চলে যায়। জয় তার মাকে রেগে গিয়ে বলে যে তুমি পালালে না কেন? স্যালি বলে যে আমি তোমার মা, আমি কি ছেড়ে কখনো তোমাকে পালাতে পারি, তাও আবার তোমার জন্মদিনে? স্যালি সেই নষ্ট হওয়া কেকটা দিয়েই তার মেয়েকে বার্থডে উইশ করে। জয়ী বলে যে আমার বার্থডে উইশ কি জানো মা? স্যালি বলে যে কি? জয়ী বলে যে যদি আমার কখনো জন্মই না হতো তাহলে ভালো হতো। স্যালি বলে যে কেন, তুমি কি আমার মেয়ে হতে চাও না? সত্যি আমি মা হিসেবে ব্যর্থ, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। জয়ী বলে যে না না, আমি সরি মা, আমার জন্যই তোমাকে এত কষ্ট করতে হয়, আমার জন্যই তুমি বাবাকে ছেড়ে যেতে পারছো না, তুমি অন্য কাউকে বিয়ে করলেই ভালো হতো। স্যালি বলে যে কিন্তু তাহলে তো আমি কখনো তোমাকে পেতাম না। জয়ী বলে যে মা, তুমি খুশি থাকলেই আমি খুশি, তাতে আমি জন্মালাম কি না তাতে আমার কিচ্ছু আসে যায় না। মেয়ের মুখে এই কথা শুনে স্যালি তাকে জড়িয়ে কাঁদতে থাকে। সে বলে জয়ী, তুমি আমার মেয়ে, আমি তাতেই খুশি। জয়ী বলে যে মা, আমাকে একটা প্রমিস করো, তুমি সুযোগ পেলেই আমাকে ভুলে এখান থেকে পালাবে। এবার সেই রাতে স্যালি আইরিনকে কল করে এবং বলে যে তুমি কি আমার মেয়েকে এখান থেকে দূরে পাঠাতে সাহায্য করতে পারবে? আইরিন বলে যে না, পারবো না, কারণ আমি তোমাদের দুজনকেই বাঁচাতে চাই। এবার পরদিন আমরা দেখতে পাই যে স্যালি আবারও লুকিয়ে লুকিয়ে আইরিনের সাথে দেখা করতে আসে। তারা ঠিক করে যে তারা বাচ্চাদের প্রথমে দূরে পাঠিয়ে দেবে, যাতে তারা সেফ থাকতে পারে, তারপর তারা এই সব ঝামেলা সামলাবে। আইরিন বলে যে আমি জবে থেকে কন্ট্রাক্টটা সাইন করেছি ওরা আমার উপর বেশি নজরদারি করছে, কয়েক ঘন্টার জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। স্যালি বলে যে তাহলে আমরা এবার কি করব? এবার আইরিন সাবরিনাকে দেখে বলে যে আমাদের মনে হয় কেউ একজন সাহায্য করতে পারবে। এবার পরদিন আইরিন সাবরিনাকে দুটো ড্রেস দেখিয়ে বলে যে বলো তো আমাকে কোনটা বেশি মানাবে, আমি রিকের একটা পার্টিতে যেতে চাই। সাবরিনা বলে যে কিন্তু তুমি তো পার্টিতে যেতে পছন্দ করো না। আইরিন বলে যে আমি যাই না কারণ আমার যেতে ভালো লাগে না, কিন্তু এখন আমার মনে হয় যে আমার থেকে বেশি কেউ একজন আমার বরকে পাওয়ার চেষ্টা করছে, তাই জন্যই আমি একটুও জমি ছাড়বো না। যতই হোক আমি তোর স্ত্রী, আর তুমি একটা চাকরানী, নিজের জায়গাটা কিন্তু কখনো ভুলে যাবে না। এবার আইরিনের প্ল্যানই ছিল সাবরিনাকে রাগিয়ে দেওয়া। এবার আইরিন তৈরি হতেই সাবরিনা বলে যে ম্যাডাম, আমি আপনাকে গাড়ি করে ছেড়ে আসছি, চলুন। এবং সে আইরিনকে মাঝ রাস্তায় নামিয়ে দেয় এবং সোজা তার দিকে গাড়ি চালিয়ে দেয়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এটা তো আইরিনেরই প্ল্যান ছিল, সাবরিনাকে খেপিয়ে দেওয়ার জন্যই সে এমনটা করেছিল। স্যালি তাকে বলেছিল যে কিন্তু ও যদি রেগে গিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করে তাহলে কি হবে? আইরিন জানতো যে যতদিন না ইন্স্যুরেন্সটা লাগু হচ্ছে ততদিন তারা আইরিনকে মারবে না।
এবার আইরিনের কথাই ঠিক হয়। সাবরিনা আইরিনের দিকে গাড়ি চালালেও আইরিনকে মারে না, ঠিক তার সামনে গাড়িটা থামিয়ে দেয়। আইরিন বলে যে তুমি আমাকে মারতে চাও। সাবরিনা বলে যে মরলেও কিন্তু আমাকে কেউ সন্দেহ করবে না, সবাই ভাববে যে বেচারি অন্ধ, নিশ্চয়ই অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইস, কত দেরি হয়ে গেল, তুমি তো আর পার্টিতেও যেতে পারবে না, এবার কি হবে? এবার আইরিনের জায়গায় সাবরিনা রিকের স্ত্রী সেজে সেই পার্টিতে যায়, এবং আইরিন তো এটাই চাইছিল, সে সাবরিনার ইগো হার্ট করে তাকে বাড়ি থেকে সরানোর একটা ভালো ফন্দি এঁটেছিল। সাবরিনা রিকের পার্টিতে গিয়ে বলে যে তোমার বউ কে সেটা তো এমনিও কেউ জানে না, বলো তাহলে আমি যদি কয়েক ঘন্টা তোমার স্ত্রী হিসেবে এখানে থাকি তাহলে কি ক্ষতি? রিক বলে যে কিন্তু তুমি এখানে, তাহলে আইরিনের ওপর কে নজর রাখছে? সাবরিনা বলে যে চিন্তা করো না, আমার জায়গায় আমি অন্য একজনকে কাজে লাগিয়েছি। এবং সে স্যালির কার্ডটা দেখায়, অর্থাৎ সে স্যালিকে আইরিনের ওপর নজর রাখার জন্য ডেকেছিল। সে তো আর জানতো না যে স্যালি আর আইরিন প্রথম থেকেই মিলিত। এবং এই সুযোগে স্যালি আর আইরিন টমি এবং জেমিকে নিয়ে একটা সেফ জায়গায় আসে। আইরিন আজকেও টমির প্রিয় কারি রাইস রান্না করেছিল, এবং টমি আজ সেই খাবারটা খায়। কিন্তু আইরিন তার মাথায় হাত বোলাতেই সে হাত বোলাতে দেয় না, সে ভয় পেয়ে যায়। আসলে এতদিন ট্রমার ফলে টমির ফিজিক্যাল কন্ট্যাক্টে একটা ভয় ধরে গেছিল, কিন্তু টমি তার মায়ের পাতে তার ভাগ থেকে মাংস তুলে দেয়। ফলে আইরিন তাতে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে যে অ্যাটলিস্ট টমি ঠিক তো হচ্ছে, এবং আইরিন ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। স্যালি তাকে সান্ত্বনা দিতে আসে। তখনই আইরিন স্যালির হাতে মারের দাগগুলো দেখতে পায় এবং বলে যে তোমাকেও আবারও মেরেছে। এবং স্যালি তাকে তখন আগের দিনের ঘটনাগুলো খুলে বলে। স্যালি বলে যে জ্যাক একজন ট্রাক ড্রাইভার, কিন্তু ও বেশি কাজ করে না, ও আমার থেকে সব টাকা নিয়ে নেয়, একটা দুটো ড্রিঙ্ক করেই ও ভায়োলেন্ট হয়ে পড়ে। আইরিন বলে যে বাহ, ভালো তো, ও যেহেতু তোমাকে সন্দেহ করছে যে তুমি নাকি ওকে চিট করছো, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছো, তাহলে ওর এই সন্দেহটাই আমরা কাজে লাগাবো। আর তোমার সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের প্রেমিক হবে আমার স্বামী রিক। অর্থাৎ তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার প্ল্যান করে। এবার প্রতিদিনের মতো জ্যাক বাড়ি এসে স্যালির ব্যাগ থেকে টাকা সরানোর জন্য তার ব্যাগটা খোলে, এবং সেখানে সে একটা ছেলেদের ঘড়ি দেখতে পায়। সে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই স্যালি কাউকে গিফট দেওয়ার জন্য কিনেছে। পরদিন সে স্যালিকে ফলো করে এবং দেখতে পায় যে স্যালি আইরিনদের বাড়িতে ঢুকেছে। স্যালি সেখানে ঢোকার পরই জ্যাক সেখানে ঢোকে এবং বলে যে কোথায় সেই ছোট লোকটা যার সাথে তুমি অ্যাফেয়ার করছো? সাবরিনা বলে ওঠে যাই তুমি কে? স্যালি বলে যে জ্যাক, তুমি এখানে কি করছো? জ্যাক বলে যে এখানে কার সাথে তোমার অ্যাফেয়ার চলছে বলো। স্যালি বলে যে অ্যাফেয়ার, আমি এখানে ঘরের কাজ করতে আসি। জ্যাক বলে যে না, আমি জানি ও এখানেই আছে। এই বলে সে এদিক ওদিক খুঁজতে থাকে। সাবরিনা বলে ওঠে যে কি হচ্ছেটা কি এগুলো? এবার জ্যাক তার দিকেই তেড়ে যায়। স্যালি তাকে থামিয়ে দিয়ে বলে যে জ্যাক থামো, ওরা কিন্তু কেউ আমার মতো চুপচাপ মার খাবে না। আর এটা একটা ম্যানশন, এখানে কিছু ভাঙার চেষ্টা করো না, সেটার ক্ষতিপূরণ কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো না। জ্যাক বলে যে স্যালি, তুমি যদি আমাকে চিট করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আর তোমার প্রেমিককেও ছাড়বো না। এই বলে জ্যাক সেখান থেকে বেরিয়ে যায়। এবার ততক্ষণে সাবরিনা এসব ঝামেলার জন্য রিককে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। এবার জ্যাক তো বাড়ির বাইরে দাঁড়িয়েছিল এবং সে রিকের গাড়ি দেখতে পায়। রিক গাড়ি থেকে নামলে জ্যাক রিকের হাতে সেই ঘড়িটা দেখতে পায় যেটা সে স্যালির ব্যাগে দেখতে পেয়েছিল। আসলে ঘড়িটা পরে আইরিন রিককে অ্যানিভার্সারি গিফট হিসেবে দিয়ে দিয়েছিল এবং বলেছিল এটা সবসময় পরে থাকতে। এবার জ্যাক সেই ঘড়িটা দেখে শিওর হয়ে যায় যে তাহলে এই লোকটার সাথেই স্যালির অ্যাফেয়ার চলছে, এবং সে তার গাড়ি থেকে একটা অস্ত্র নিয়ে নামে এবং সোজা রিকের মাথায় আঘাত করে। সাবরিনা তো মার্ডার মার্ডার বলে চেঁচিয়ে ওঠে, এবং রিকের সহকারীরা তখনই জ্যাককে ধরে ফেলে এবং তাকে অ্যারেস্ট করা হয়। পুলিশকে মারার অপরাধে তার যাবজ্জীবন জেল হয়। এমনটাই আইরিনরা প্ল্যান করেছিল, কিন্তু সেটা হয় না। রিককে জ্যাক অ্যাটাক করে ঠিকই, কিন্তু তাতে রিক মারা যায় না। তার সহকারীরা এসে জ্যাককে ধরতে যায়, কিন্তু জ্যাক ততক্ষণে সেখান থেকে ছুটতে পালায়। অর্থাৎ দুজনের কারোরই হিল্লে করা যায় না। অর্থাৎ স্যালি এবং আইরিনের এই প্ল্যানটা ফেল করে। এবার রিক ভাবে যে ও আমাকে কেন অ্যাটাক করবে, আমি তো ওকে চিনিও না। সাবরিনা বলে যে নাটকটা বন্ধ করো, তুমি জানো না ওটা কে? স্যালির সাথে তুমি অ্যাফেয়ার করছো।
রিক তাকে ঠাস করে এক চড় মেরে বলে, কি বলছোটা কি তুমি? তুমি কি মেন্টাল নাকি? এবার সেই দিন সাবরিনা স্যালিকে ফলো করে। সে মনে মনে ভাবে যে আমি শিওর যে রিক আর স্যালি অ্যাফেয়ার করছে, ওদের চিটিং আমি প্রমাণ করেই ছাড়বো। কিন্তু সাবরিনা দেখে যে স্যালি আইরিনের সাথে দেখা করছে। এবার সে ভাবে যে এরা দুজন দেখা করছে কেন। ওদিকে আইরিন এবং স্যালি কথা বলছিল। আইরিন বলে যে আমাদের প্ল্যান এইভাবে ফেল করবে সেটা আমি ভাবিনি। স্যালি বলে যে জ্যাকি আবারও রিককে মারতে ফিরে আসতে পারে। আইরিন বলে যে না, ও একটা কাপুরুষ, ও মেয়েদের গায়ে হাত তুলতে পারে। ও যেহেতু জেনে গেছে যে রিক পুলিশে আছে আর রিকের কাছে বন্দুকও আছে, ও আর রিকের ওপর অ্যাটাক করার সাহস পাবে না। কিন্তু তোমাকে লুকাতে হবে, ও তোমার উপর অ্যাটাক কিন্তু করতে পারে। এবার সাবরিনা এইসব দেখে বুঝতে পারে যে আইরিন শুধু চোখেই দেখতে পায় তা না, সে স্যালির সাথে টিম আপও করেছে এবং সে রিককে কল করে সব কথা বলার জন্য। কিন্তু তখনই আইরিন বুঝতে পারে যে কেউ তাদেরকে দেখছে এবং সে সঙ্গে সঙ্গে ছুটে যায় সাবরিনাকে ফলো করার জন্য। এবার সাবরিনা তো রিককে কল করছিল, কিন্তু রিক কল রিসিভ করার আগেই সাবরিনার মাথায় বস্তা চাপা দিয়ে তাকে বন্দি করে নেয়। এবার সাবরিনার জ্ঞান ফিরলে সে দেখে যে তাকে বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে আইরিন আর স্যালি। সাবরিনা বলে যে তুমি তোমার দৃষ্টি ফিরে পেয়েছো কবে? আইরিন বলে যে অনেক দিনই হলো, তোমার সব কাজই আমি নিজের চোখেই দেখেছি। আইরিন সাবরিনাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে এবার হিসাব বরাবর করার সময় এসে গেছে। সাবরিনা বলে যে তোমার মনে হয় তোমার সাথে অন্যায় হয়েছে? অন্যায় তো আমার সাথে হয়েছে। আইরিন বলে যে তোমার সাথে আমার টাকায় খেয়ে পরে আমার বরের সাথে সংসার করছো তুমি, তোমার সাথে অন্যায়। সাবরিনা বলে যে আমি আর রিক একই গ্রামের ছিলাম, আমরা ছোট থেকে একে অপরকে চিনি, আমাদের একটা বাচ্চা আছে, আর শুধুমাত্র কয়েকটা টাকার জন্য ও আমাকে ছেড়ে তোমাকে বিয়ে করে নিল। তুমি আসলে আমার স্বামী চুরি করেছো, আমি না। আইরিন বলে যে কে চায় ওকে? ওকে আমি চাইও না, কিন্তু তোমাদের উচিত হয়নি এই সবের মধ্যে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করার। সাবরিনা বলে যে করেছি তো কি হয়েছে, যদি জানতাম তুমি এতে এত কষ্ট পাবে তাহলে আগেই ওকে মেরে ফেলতাম। আইরিন সাবরিনার গলা টিপে বলে যে তোমাকে আমি মেরেই ফেলবো। এবার স্যালি তাকে সরিয়ে নিয়ে বলে যে আইরিন এমন করো না। সাবরিনা বলে যে তুমি যদি আমাকে কিছু করো ভুলে যেও না, আমার বর কিন্তু চিফ ইন্সপেক্টর, আমার যদি কিছু হয় তোমরা কি বেঁচে থাকতে পারবে নাকি? আইরিন বলে যে দেখাই যাক তুমি এখান থেকে বেঁচে বেরোতে পারো কিনা। এবার স্যালি আর আইরিন আলোচনা করে যে এবারে তারা কি করবে। স্যালি বলে যে ওকে কতদিনই বা আমরা আটকে রাখতে পারবো, রিকের তো সন্দেহ হবে। আইরিন বলে যে কিন্তু ওকে ছেড়ে দিলে ও তো রিককে সবটাই বলে দেবে, আমাদের এত দিনের প্ল্যান পুরোটাই বানচাল হয়ে যাবে। তখনই স্যালির কাছে জ্যাকের কল আসে। জ্যাক বলে যে আমি জানি তুমি রিকের সাথে অ্যাফেয়ার করছো, কতদিন আর আমার থেকে পালাবে? তুমি পালাতে পারলেও তোমার মেয়ে কি করে পালাবে? তোমার মেয়ের ডেড বডি না দেখতে চাইলে এক্ষুনি আমার সাথে দেখা করতে এসো। এবার স্যালি বলে যে আমাকে ওর কাছে যেতেই হবে, না হলে আমার মেয়েকে ও মেরে ফেলবে। আমাদের ভাগ্য যে কেন এত খারাপ, সব আমাদের সাথে খারাপ হচ্ছে, কিচ্ছু প্ল্যান মতো হচ্ছে না। আইরিন বলে যে এই খারাপ ভাগ্যটাই আমাদের কাজে লাগাতে হবে। এবার আমরা সাবরিনাকে দেখতে পাই, যে দেখতে পায় যে মাটিতেই কিছু কাঁচ পড়ে আছে এবং সেই কাঁচ নিয়ে সে নিজের হাতে দড়ি কাটতে শুরু করে। অন্যদিকে স্যালি জ্যাককে কল করে বলে সামনাসামনি আমার সাথে দেখা করতে এসো, সামনাসামনি কথা বলে আমরা সব কিছু ঝামেলা মেটাবো, তুমি ওয়্যার হাউসের পিছন দিকটা দেখা করতে আসো। এবার ততক্ষণে সাবরিনা দড়ি খুলে ফেলে এবং বলে যে আইরিন, এতদিন শুধু তোমাকে মারতে চাইতাম, এবার তোমার ছেলেটাকেও মারবো। এবং সেখান থেকে সাবরিনা পালায়। ততক্ষণে সেখানে জ্যাকও চলে এসেছিল এবং সে স্যালিকে কল করে বলে যে কোথায় তুমি? স্যালি বলে যে তোমার সামনে স্কাই ব্লু হুডি পরে রয়েছি। এবার জ্যাক আসলে সাবরিনাকে দেখতে পায় এবং তাকে স্যালি ভেবে সোজা তার দিকে ট্রাক চালিয়ে দেয় এবং তাকে ধাক্কা দিয়ে মেরে দেয়। জ্যাক এবার যখনই দেখে যে এটা স্যালি না, এটা অন্য কেউ, সে তো সেখান থেকে পালায় এবং আমরা বুঝতে পারি পুরোটাই আইরিনের সাজানো একটা প্ল্যান ছিল। এবার আইরিন সাবরিনার কাছে গিয়ে বলে যে তুমি একদিন আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিলে তাই না? আর আজ দেখো তোমার সাথে কি হলো। তুমি কি ভেবেছিলে আমরা এতটাই বোকা যে তোমার ঘরে কাঁচ ফেলে রাখবো যাতে তুমি সেখান থেকে পালাতে পারো?
এবার রিক যতক্ষণে সাবরিনাকে খুঁজতে আসে ততক্ষণে আইরিন আবারও অন্ধ সেজে গেছিল। সে রিককে বলে যে সাবরিনা আমাকে রাস্তা পার করানোর সময় একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারে। এবার সাবরিনা মরে যাওয়ার আগে আইরিনের দিকে আঙুল তুলে কিছু একটা বলতে যায়, কিন্তু সেই কথাটা কমপ্লিট করার আগেই সে মারা যায়। এবার রিক তো সাবরিনা সাবরিনা বলে চেঁচাতে থাকে, কারণ তার স্ত্রী মারা গেছিল, কিন্তু সে সেই দুঃখ সেইভাবে প্রকাশও করতে পারছিল না। এবার পরের দিন রিক আইরিনকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো কি হয়েছিল আগের দিন। সাবরিনা গত রাতে আমাকে অনেকবার কল করেছিল, আজও ও তোমাকে দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করেছিল। তুমি কি ওর মৃত্যুর সাথে জড়িত? আইরিন বলে যে ও কিন্তু মৃত্যুর আগে আমাকে একটা গোপন কথা বলে গেছে। রিক বলে যে কি বলেছে? আইরিন বলে যে শুনতে চাও? ও আমাকে বলেছিল যে ও প্রেগনেন্ট, ওর ছেলে হতো। কি ভয়ঙ্কর ভাবো, একটা অ্যাক্সিডেন্টে দুটো প্রাণ চলে গেল। আমি যদি ওর বর হতাম তাহলে তো যে অ্যাক্সিডেন্টটা করিয়েছে আমি তাকে ছাড়তামই না। আইরিন বলে যে রিক, শুনেছি তুমি আর সাবরিনা নাকি একই গ্রামের ছিলে, আমার তো উচিত ও ন্যায়ের জন্য লড়াই করা। তখনই একজন অফিসার এসে বলে যে একটা ক্লু পাওয়া গেছে। তারা সিসিটিভি ফুটেজে দেখে যে জ্যাকের গাড়ি সাবরিনাকে ধাক্কা মেরেছিল এবং তারা জ্যাককে ট্র্যাক ডাউন করে। তারা জ্যাককে চেস করে। এবার জ্যাক তো পালাতে থাকে, জ্যাক পুলিশদেরও মেরে পালায়, কিন্তু তখনই সেখানে রিক আসে এবং তাকে ধরে ফেলে। জ্যাক বলে যে আমাকে মেরো না, আমি সব কিছু কনফেস করছি, তাহলে তো আমাকে মরতে হবে না, তাই না? এই কথা শুনে রিক বন্দুক নামিয়ে দেয় এবং জ্যাক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কিন্তু তখনই রিক তার গুলি চালায় এবং সঙ্গে সঙ্গে জ্যাককে মেরে ফেলে। সে বলে যে তুমি আমার সন্তানকে মারলে আর আমি তোমাকে ছেড়ে দেব ভেবেছো? আসলে এই সবই আইরিনের বানানো কথা ছিল, যাতে রেগে গিয়ে রিক জ্যাককে মেরে দেয়। এবার আমরা স্যালিকে দেখতে পাই যে তার মেয়ের কাছে ফিরে যায়। সে জয়কে জড়িয়ে ধরে বলে যে বাবা মারা গেছে, জ্যাক পুলিশের গুলিতে মারা গেছে, আর কেউ কোনোদিন আমাদের মারতে পারবে না। এবার সেই রাতেই আইরিন স্যালির সাথে দেখা করতে আসে এবং তাকে কিছু টাকা দিয়ে বলে যে টাকাটা নাও আর টমি আর জয়কে নিয়ে এখান থেকে পালাও। স্যালি বলে যে তুমিও আমাদের সাথে চলো। আইরিন বলে যে কিন্তু এখনো রিকের থেকে বদলা নেওয়া হয়নি। এবার তখনই টমি একটা ছবি এঁকে আনে, যেখানে টমি তাকে এবং তার মাকে এঁকেছিল। এতদিন পর টমি আইরিনকে আবারও মা বলে ডাকে এবং আইরিন ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। স্যালি বলে যে এই প্রতিশোধ এবার বন্ধ করো, টমি তো ভালো হয়ে যাচ্ছে, তুমি আমাদের সাথে চলো, আমরা নতুন একটা জীবন শুরু করি। আইরিন তার ছেলের দিকে তাকিয়ে বলে যে ঠিক আছে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। রিক টমি সেজে যে ছিল, অর্থাৎ রিকের ছেলেকে স্কুল থেকে নিতে এসেছিল। তখনই তার টিচার বলে যে কি ব্যাপার, ওর মা আর আসে না? রিক বলে যে ওর মা, এবং টিচার বলে হ্যাঁ উনি তো একদিন এসেছিলেন, ওই যে অন্ধ মহিলাটি উনি তো, তাই না? এবং রিকের কাছে এবার সেই দিনের ব্যাপার-স্যাপার সবকিছু স্পষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে যে সেই দিন আইরিন থানায় কেন গেছিল। সে কেন বলেছিল বাচ্চা হারিয়ে গেছে। কারণ সেই দিনই সে জানতে পেরে গেছিল যে এটা তার আসল ছেলে নয়। রিক বুঝতে পারে যে সাবরিনার সন্দেহই আসলে সত্যি। আসলে আইরিন চোখে সবকিছুই দেখতে পায়। এবার আমরা স্যালি এবং আইরিনকে দেখতে পাই। তারা ব্যাগ প্যাক করছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। জয় আর টমি দোলনায় দুলছিল আর মজা করছিল। অনেক দিন পর বাচ্চা দুটো ভীষণ খুশি ছিল। এবার হঠাৎই আইরিন লক্ষ্য করে যে বাচ্চাদের গলার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, এবং সে দেখে যে কেউ একজন সেখান থেকে টমিকে নিয়ে গেছে এবং জয়কে মেরে অজ্ঞান করে দিয়েছে। তাড়াতাড়ি আইরিন বাইরে ছুটে গিয়ে দেখে কিছু লোক টমিকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। এবার তখনই আইরিন তাদের পিছনে ছুট লাগায়, কিন্তু তখনই রিক এসে তার হাত ধরে এবং বলে যে কি ব্যাপার, এখন তো তুমি ভালোই চোখে দেখতে পাচ্ছ। আইরিন বুঝতে পারে যে এটা রিকের কীর্তি। সে রিকের কাছে ধরা পড়ে গেছে। সে বলে যে তুমি টমিকে কিডন্যাপ করিয়েছো, কি চাই তোমার? রিক বলে যে তুমি তো জানোই আমার কি চাই, আমার টাকা চাই, 80 মিলিয়ন টাকা। আইরিন বলে যে অত টাকা আমার কাছে নেই। রিক বলে যে সে কি, কে বললো তোমার কাছে নেই? সে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা দেখিয়ে বলে যে তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে তো তোমাকে মরতে হবে। এবার আমরা দেখতে পাই যে স্যালি আইরিনকে আটকানোর চেষ্টা করে যে এই বাড়ি থেকে তুমি কোথাও যেও না, ওখানে গেলেই কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে। আইরিন বলে যে দেখো,
বন্দুক দিয়ে মারলে সেটা খুব অবভিয়াস হয়ে যাবে, সেটা আর অ্যাক্সিডেন্ট থাকবে না। নিশ্চয়ই রিক আমাকে অ্যাক্সিডেন্টালি মারার প্ল্যান করেছে, কিন্তু আমাকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য যেতেই হবে। স্যালি বলে যে আইরিন দাঁড়াও, তোমার জায়গায় দরকার হলে আমি যাব। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এবার আমার পালা প্রতিদান দেওয়া। আইরিন বলে যে তাহলে জয়ীর কি হবে? তোমাকে এখানে থাকতে হবে তোমার মেয়ের জন্য। স্যালি আইরিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আইরিন বলে যে দেখো, আমার কর্তব্য আমার ছেলেকে বাঁচানো, আমাকে সেটা করতেই হবে। যদি টমি ফিরে আসে তাহলে ওর খেয়াল রেখো। এবার অপরদিকে আমরা রিককে দেখতে পাই, যে একটা ভয়ানক প্ল্যান রচনা করেছিল। সে একটি ঘরে টমিকে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রেখেছিল, এবং সেই ঘরে সে কেরোসিন তেল ঢেলে পুরো ঘরটা ভর্তি করে রেখেছিল। এবার সে ঘরের দরজাটা লক করে দেয়, যে লকে একটুখানি দরজাটা খোলা ছিল, এবং দরজার ঠিক পিছনে সে একটা মোমবাতি জ্বালিয়ে দেয়। সে জানলা থেকে একটা দড়ি নিচের দিকে নামিয়ে দেয়। সে টমিকে বলে যে কি ব্যাপার, ভয় পাচ্ছ নাকি? চিন্তা নেই, তুমি একা মরবে না, তোমার মাও তোমার সাথে মরবে। বলে সে জানলা দিয়ে ওই দড়িটা বেয়ে নেমে যায়। মানে আসলে রিকের প্ল্যান ছিল যে যখন আইরিন এসে দরজাটা খুলবে, তখনই দরজার ধাক্কায় মোমবাতিটা পড়ে যাবে। যেহেতু পুরো ঘরে কেরোসিন তেল পেট্রোল এইসব ছড়ানো, তাই মোমবাতির পড়ে যাওয়ায় অর্থাৎ আগুনের একটা স্ফুলিঙ্গে পুরো ঘর ব্লাস্ট হয়ে যাবে। মানে কতটা ভয়ানক কুটিল একটা প্ল্যান সে রচনা করেছিল, এবং এটাকে অ্যাক্সিডেন্টের মতো দেখানোটা জরুরি ছিল, না হলে সে ইন্স্যুরেন্সের টাকাটা তো পেতো না। এবার রিক নিজের গাড়িতে বসে ব্লাস্টের জন্য ওয়েট করতে থাকে, এবং আইরিন টমিকে খুঁজতে খুঁজতে ওপরে যায়, এবং সেই টমির আওয়াজ শুনে সেই ঘরের সামনে যায়। কিন্তু আইরিন দরজাটা খুলতে গিয়ে দরজার কাছে কিছু লিকুইড জিনিস দেখতে পায়, এবং তার সন্দেহ হয়। সে দেখে যে সেটা দাহ্য পদার্থ। সে তখনই তার ফোনের ক্যামেরাটা অন করে দরজার ভিতরে দিয়ে এরম করে দেখে, যাতে সে মোমবাতিটা দেখতে পায়, এবং সে বুঝতে পারে যে রিকের কি প্ল্যান। সে তার হাত বাড়িয়ে মোমবাতিটা বাইরে বার করে নিয়ে আসে, এবং মোমবাতিটা নিভিয়ে দেয়। তারপর সে দরজা খুলে ভেতরে ঢোকে। এবার ততক্ষণে রিকের সন্দেহ হয়ে যায় যে এতক্ষণ হয়ে গেল ব্লাস্ট হচ্ছে না কেন, এবং সেও ততক্ষণে বিল্ডিং এ ঢুকে আসে। আইরিন ততক্ষণে টমিকে একটা কাবার্ডে ঢুকিয়ে দেয় এবং বলে যে কোনো আওয়াজ করবে না, এখানে চুপটি করে বসে থাকো। এবার রিক এসে কাবার্ডের দরজা খুলতে গেলেই সে দেখে যে পিছন থেকে আইরিন পালাচ্ছে, এবং সে আইরিনকে ধরতে যায়। তখনই আইরিন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তার মাথায় মারে, কিন্তু রিক আইরিনের চোখে গ্যাসোলিন স্প্রে করে দেয়। ফলে আইরিন চোখে কিছু দেখতে পায় না। রিক বলে যে তোমাকে এরম অন্ধই মানায়। সে আইরিনের গলা টিপে বলে যে তুমি আমাকে শিক্ষা দেবে, এত সাহস? তুমি জীবনে সব পাবে, আর আমি ফকির হয়ে থাকবো। সে একটা কুড়ুল নিয়ে আইরিনকে মারতে চায়। রিক বলে যে আমি তো শুধু বড়লোক হতে চেয়েছিলাম, আমি আমার স্ত্রী ছেলেকে নিয়ে শান্তিতে থাকতে চেয়েছিলাম, সেইটা কি আমার দোষ? আইরিন হাসতে হাসতে বলে যে তুমি জানো কেন আমি তোমাকে এত ঘৃণা করি? কারণ তুমি আজ অব্দি যা যা করেছো শুধুমাত্র নিজের জন্য করেছো। তুমি যদি তোমার স্ত্রীকে এতই ভালোবাসতে তাহলে তাকেই আমার চাকরানি বানিয়ে আনতে না। আর যদি তুমি তোমার বাচ্চাকে এতই ভালোবাসতে তাহলে কি আমার বাচ্চার সাবস্টিটিউট হিসেবে ওকে নকল পরিচয় দিয়ে রাখতে? এবার এই সব বলে আইরিন আসলে সময় নষ্ট করছিল। সেই সুযোগে সে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এখানে যে সুইচ বোর্ড ছিল সেখানে ঢুকিয়ে সেই ফিউজটা উড়িয়ে দেয়। তখনই তার কুড়ুল নিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই আলো বন্ধ হয়ে যায়। এবার রিক তো এলো পাথারি কুড়ুল জ্বালাতে থাকে। আইরিন বলে যে এবার তো আমরা দুজনেই অন্ধ, কিন্তু তুমি মনে রাখবে যে আমি কিন্তু অন্ধ হওয়াতে বেশি ভালো। এবার রিক সঙ্গে সঙ্গে একটা টর্চ জ্বালায়, এবং টর্চ জ্বালিয়ে আইরিনকে খুঁজতে থাকে। আইরিন তার সামনে এসে তাকে মারে, এবং তাকে সেই ঘরে লক করে দিয়ে পালানোর চেষ্টা করে। এবার আইরিন টমিকে নিয়ে সেই কাভার থেকে বের করে তাকে নিয়ে পালাতে যায়, কিন্তু ততক্ষণে রিক দরজা ভেঙে বেরিয়ে আসে। এবার রিক আইরিনকে খুঁজছিল, এবং তখনই হঠাৎ সে একটা ফোনের আওয়াজ শুনতে পায়। সে গিয়ে দেখে যে ফোনটাতে আসলে অ্যালার্ম বাজছে, এবং সেটা আইরিনেরই ফোন ছিল, এবং আইরিনের ফোনের ওয়ালপেপারে আইরিন আর রিকেরই ছবি ছিল। এবার রিক দেখতে পায় যে ফোনের পাশেই একটা লাইটার রাখা, এবং অন্ধকারের মধ্যে সে লাইটারটা হট করে জ্বালায়। কিন্তু তখনই সে রিয়েলাইজ করে এটা সেই ঘর
যেখানে কিনা সে নিজেই টমি আর আইরিনের জন্য ফাঁদ পেতেছিল। সেই পেট্রোল ভর্তি ঘরে লাইটার জ্বালাতেই ঘরটা ব্লাস্ট করে যায়। ততক্ষণে আইরিন টমিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছিল। এবার আমরা 3 দিন পরের দৃশ্য দেখতে পাই। দুটি পুলিশ আইরিনের বাড়িতে রিকের মৃত্যু নিয়ে ইনভেস্টিগেট করতে আসে এবং আইরিন আবারও তার অন্ধ রূপ ধারণ করেছিল। পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ করে যে আপনার হাজবেন্ড যে একটা ইন্স্যুরেন্স করিয়েছিল সেটা কি আপনি জানতেন? আইরিন বলে যে না, আমি জানতাম না। এবং সেটা তো সত্যি কথাই, কারণ রিক কিন্তু আইরিনকে এটা বলেনি যে ইন্স্যুরেন্স করিয়েছে, সে কিন্তু ওকে মিথ্যা বলে সই করিয়েছিল। এবার পুলিশরা বলে যে যেদিন থেকে ইন্স্যুরেন্স লাগু হলো প্রথম দিনেই আপনার হাজবেন্ড মারা গেল। এটা কি কাকতালীয় না? এই জন্যই পুলিশ সন্দেহ করছে যে এটার পিছনে আপনার হাত আছে। এই ঘটনা ঘটার সময় আপনি কোথায় ছিলেন? আইরিন বলে যে আমার মনে নেই। পুলিশ বলে যে এত গুরুত্বপূর্ণ একটা দিন আপনি কোথায় ছিলেন সেটাই ভুলে গেলেন? আইরিন বলে যে আমি অন্ধ। 2 সপ্তাহ আগে স্নান করে বেরোনোর সময় হঠাৎই বাথটাবের ওখানে আমার মাথা ঠুকে যায়, ফলে আমার প্রায় মেমোরি লস হয়। পুলিশের আর কিছু জিজ্ঞাসা করা ছিল না, তাই তারা চলে যায় এবং তখনই আইরিন তার ইভিল স্মাইলটা দেয়। এবার মহিলা পুলিশটি বলে যে ও তো অন্ধ, অন্ধ হয়ে ও কি এত কিছু প্ল্যান করতে পারবে? অপর পুলিশটি বলে যে তুমি জানো না, মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে। এবার তারা বেরোনোর সময় দেখতে পায় যে আইরিনদের বাগানে একজন পরিচারিকা কাজ করছিল এবং পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং আমরা দেখতে পাই যে সেটা আর কেউ না, সেটা স্যালি ছিল। পুলিশরা তাকে জিজ্ঞাসা করে যে ওই দিন আপনার মালকিন কি করছিল? স্যালি বলে যে ওই দিন তো ম্যাডাম শপিং এ গেছিল, প্রায় রাত 10টা অবধি উনি সেই দিন শপিং করে তারপর ফিরেছেন। পুলিশ বলে যে ঠিক আছে, আমরা তাহলে মলের সিসিটিভিটা চেক করে দেখব। এবার তারা সিসিটিভি চেক করে দেখে যে সত্যিই তো আইরিন সেই দিন ওই সময়টা পুরোটাই শপিং মলে ছিল। ফলে পুলিশ শিওর হয়ে যায় যে তাহলে রিকের মৃত্যুটা নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট, এতে আইরিনের কোনো হাত নেই। কিন্তু আমরা তো জানি যে আইরিন আসলে শপিং করছিল না। তাহলে আসল ব্যাপারটা কি? আমরা দেখতে পাই যে সেটা আসলে আইরিন ছিল না। আইরিনের মতো সেজে টুপি পরে হাতে ওয়াকিং স্টিক নিয়ে সেদিন আসলে সেখানে স্যালি ছিল। স্যালি আসলে আইরিনের মতো সেজে তার হয়ে পুরো অ্যালিবাইটা তৈরি করে রেখেছিল, যাতে পুলিশ কোনোভাবে আইরিনকে সন্দেহ না করে। এবার আমরা রিকের ফিউনারেলের দৃশ্য দেখতে পাই। সেই দিন ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা এসে আইরিনকে সেই টাকাটা দিয়ে যায়। আইরিন কাঁদতে কাঁদতে বলে যে ওই যখন নিয়ে টাকা নিয়ে আমি কি করব। কিন্তু তবু ইন্স্যুরেন্সের টাকা তো তাকে অ্যাকসেপ্ট করতেই হতো। এবার সবাই তার প্রতি সহানুভূতি দেখায় যে এমনিতেই মেয়েটা অন্ধ, স্বামীও মারা গেল, এবার যেও কি করবে। কিন্তু আইরিন হাসে। সে স্যালিকে বলে যে ফাইনালি সব শেষ। স্যালি বলে যে তাহলে এবার কি? এবার আমরা দেখতে পাই যে তারা 4 জন, অর্থাৎ আইরিন, স্যালি, জয়ী এবং টমি এই শহর ছেড়ে চলে যায় তাদের নতুন জীবন শুরু করার জন্য। আইরিন বলে যে সে জয়ীর জন্য একজন খুব ভালো ডক্টর খুঁজে পেয়েছে, যাতে ভবিষ্যতে জয়ী কথা বলতে পারবে। এবার আমরা দেখতে পাই যে গাড়িতে উঠেই আইরিন তার ওয়াকিং স্টিকটা ফেলে দেয়। নতুন সূর্যাস্তের সাথে সাথে তারা তাদের এক নতুন জীবনের জার্নি শুরু করে। এবার আমরা কিছুদিন পরের ঘটনা জানতে পারি। বাচ্চা দুটিকে একটি সুন্দর সেফ জীবনে সেটেল করিয়ে দিয়ে স্যালি এবং আইরিন পুলিশের কাছে সব কিছু স্বীকার করে। তারা পুলিশের কাছে সারেন্ডার করে। বাচ্চাদের কাছে একটা নজির গড়ে তোলার জন্য যে কখনোই ক্রাইম করে বা ভুল কোনো কাজ করে পালিয়ে যাওয়া উচিত না, এটার জন্যই তারা এরকমটা করেছিল। এবার সবকিছু প্রমাণিত হওয়ার পর আইরিনের 3 বছরের এবং স্যালির 1 বছরের জেল হয়। যেহেতু তারা যে ক্রাইমটা করেছিল সেটার জন্য শুধুমাত্র তারাই দায়ী ছিল না, তারা যাদেরকে মেরেছিল তারাও এক পক্ষ থেকে ক্রিমিনালি ছিল, তাই জন্য তাদের শাস্তিটা কম ছিল। এবার এই ড্রামার শেষ দৃশ্যে আমরা আইরিনকে দেখতে পাই সেই ফটোর নিচে, অর্থাৎ সেই রিক এবং আইরিনের বিয়ের ফটোর নিচে। সে টেবিলে বসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তখনই তার কাছে কল আসে এবং কলের ব্যক্তিটি বলে যে জ্যাসমিন, তোমার নভেলটা আমরা পড়ে ফেলেছি, এটা আমাদের বেশ পছন্দ হয়েছে, আমরা এটা পাবলিশ করতে চাই। এবং জ্যাসমিন তো আনন্দে খুশিতে চেঁচাতে থাকে এবং তখনই সেখানে তার স্বামী আসে। জ্যাসমিন বলে যে হানি, আমার নভেল পাবলিশ হবে, আমি এরপর বড়লোক হয়ে যাব, ভীষণ ফেমাস হয়ে যাব। তার স্বামী তাকে কংগ্রাচুলেট করে।
জ্যাসমিন তার হাজবেন্ডকে বলে যে তোমার জন্যই এইটা পসিবল হলো। লয়ার হিসেবে তুমি যদি নতুন নতুন আসল কেসের ঘটনা আমাকে না বলতে তাহলে তো আমি গল্পটা লিখতেই পারতাম না। এবং আমরা বুঝতে পারি যে এতক্ষণ আমরা যে ড্রামাটা দেখছিলাম সেইটা আসলে জ্যাসমিন নামে একজন রাইটারের লেখা একটা থ্রিলার গল্প ছিল। তার হাজবেন্ড সেই গল্পের প্লটটা দেখে বলে যে সে কি, গল্পে তো আমি পুরোই ভিলেন। জ্যাসমিন বলে হ্যাঁ তো, সব গল্পের মেল লিডরা খালি বড়লোক সিইও, বড়লোক হাজবেন্ড এইসবই হয়, কিন্তু আমার মেন ক্যারেক্টারটা একদম আলাদা। তার হাজবেন্ড বলে যে ভালো, ভাগ্যিস এটা একটা নভেল, এটা সত্যি না। জ্যাসমিন বলে যে ঠিক বলেছো, দাঁড়াও, লাস্টে একটা লাইন অ্যাড করতে হবে। তার হাজবেন্ড বলে যে ঠিক আছে, লেখাটা কমপ্লিট করে তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমার ফেভারিট ইংলিশ ব্রেকফাস্ট বানিয়েছি। এবার জ্যাসমিন তার লেখার লাস্ট লাইন অ্যাড করে এবং খেতে চলে যায়, এবং আমরা লাস্ট লাইনটা দেখতে পাই। সেই লাস্ট লাইনটা আমি তোমাদের জন্য ডেডিকেট করতে চাই। সেই শেষ লাইনটা ছিল যে এই ড্রামাটা সেই সকল মানুষদের জন্য যারা জীবনে কখনো না কখনো অন্ধকারে হারিয়ে গেছে, কিন্তু আর এক পা এগোলেই তোমরা কিন্তু আলোর দেখা পাবে। তাই কখনো হার মেনো না। এবং এখানেই আমাদের ড্রামা শেষ হয়। আমরা বুঝতে পারি যে থ্রিলার ড্রামাটা আমরা দেখলাম সেটা আসলে জ্যাসমিনের লেখা একটা নভেল ছিল। আসলে সে এবং তার স্বামী ভীষণই হ্যাপি একটা কাপল। তো তোমাদের এই ড্রামাটা কেমন, তোমরা কেউ কি লাস্ট টুইস্টটা এক্সপেক্ট করতে পেরেছিলে? ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে তোমরা কিন্তু পার্পল হার্ট কমেন্ট করতে একদম ভুলো না। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই নতুন নতুন সুন্দর সুন্দর চাইনিজ ড্রামা দেখার জন্য তোমরা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার কিন্তু খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক না করলে তোমরা কিন্তু নতুন ড্রামা দেখতে পাবে না। তারপর সাবস্ক্রাইব করে আমার পাশে থাক। দেখা হবে পরের ভিডিওতে।